দেখ, ইউনিট 3টা পড়া হয়নি, এমসিকিউ গুলো পড়িয়েছিলাম মোটামুটি ভাবে। তো এই ইউনিট 3 প্রথমে আমি ইংলিশে পড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? মানে এটা হচ্ছে পিওর ইকোনমিক্স। এটা হচ্ছে পিওর ইকোনমিক্স। এই ইকোনমিক্স এর টোটাল 6টা ইউনিট আছে। তার মধ্যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 হচ্ছে বোঝার। আর ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 হচ্ছে পুরো পড়ার, মানে মুখস্থ করার। ইউনিট 4, 5, 6। তো ইউনিট 1, 2 আর 3 থেকে এক্সামে 20 মার্কস আসবে। আর 3, 4, সরি, 4, 5 আর 6 থেকে 20 মার্কস আসবে। এই 20 মার্কস অর্থাৎ ইন্ডিয়ান পার্টটা পুরোপুরি মুখস্থ করা। আর এই পার্টটা, এটা যে ম্যাক্রো পার্ট, এই পার্টটা পুরো বোঝার। এই পার্টটা পুরো বোঝার, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ইংলিশটা বুঝিয়ে দিচ্ছি, তারপর বেঙ্গলি নোটও করা আছে পাশে, বেঙ্গলি নোটও করা আছে, বেঙ্গলি নোটটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো ইংলিশ নোটটা একবার পড়লে বেঙ্গলি বুঝিয়ে যাবে। আর পরীক্ষার কোশ্চেন পেপারে ইংলিশ বেঙ্গলি দুটোই দেবে। ইকোনমিক্স এর পার্টটা, ম্যাক্রো পার্টটা ইংলিশটা খুব ইজি টার্মগুলো। তো প্রথম পড়বো কি, মানে চ্যাপ্টারের নাম কি, ইউনিট 3, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট আছে, ব্যালেন্স অফ ট্রেড আছে, এর মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্ট পড়বো, কারেন্ট অ্যাকাউন্ট পড়বো, সব ডিটেলসে আছে। তো পড়বো প্রথমে কি, এই যে বিওপি। বিওপির ফুল ফর্ম কি, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, ঠিক আছে? কি বলছি দেখ, আমি দিয়েছি তোকে, পিডিএফ দিয়েছি, পিডিএফটা দিয়েছি, দেখ লেখা আছে। ইউনিট 3 ইম্পর্টেন্ট কি পয়েন্ট, ইংলিশ ভার্সন। বলছি কি, বিওপি ইজ অ্যান অ্যাকাউন্টিং স্টেটমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা কি, বলছে বিওপি হচ্ছে এক ধরনের একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? দ্যাট রেকর্ডস অল ইকোনমিক ট্রানজাকশন অফ আ কান্ট্রি উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আজকে ধর আমার দেশের সঙ্গে আমেরিকার কোনো রকমের কোনো ট্রানজাকশন হলো, আমার সঙ্গে, আমার দেশের সঙ্গে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার কোনো ট্রানজাকশন হলো, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো ট্রানজাকশন হলো, ঠিক আছে? এই যে ট্রানজাকশন হলো, মানে ইকোনমিক ট্রানজাকশন হলো, এইগুলো না রেকর্ড করে রাখতে হয়, এইগুলো রেকর্ড করে রাখতে হয়, ঠিক আছে? তাই বলেছে বিওপি ইজ অ্যান অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দ্যাট রেকর্ডস অল ইকোনমিক ট্রানজাকশন। তাহলে বিওপি হচ্ছে একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যেখানে রেকর্ড করে রাখা হয় সমস্ত ইকোনমিক ট্রানজাকশন। কোন ট্রানজাকশন রেকর্ড করা হয়, ইকোনমিক ট্রানজাকশন, এক দেশের সঙ্গে যখন আর একটা দেশের ট্রানজাকশন হচ্ছে। তো বলছে অফ আ কান্ট্রি, মানে আমার দেশ ইন্ডিয়া, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া তো নিশ্চয়ই শুধু আমেরিকার সঙ্গে ট্রানজাকশন করবে না, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ট্রানজাকশন করে। এই যে একটা দেশ যখন পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যে ট্রানজাকশন করছে, সেটা কি ট্রানজাকশন, ইকোনমিক ট্রানজাকশন করছে, সেটা রেকর্ড করে রাখা হয়, রেকর্ড করে রাখা হয়। আর এটা কি স্পেসিফিক পিরিয়ড, এক বছরে। এটাকেই বলা হয় বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। এখানে ইকোনমিক ট্রানজাকশন বলতে কোন ট্রানজাকশনকে বুঝিয়েছে বলতে পারে, যে বিওপির মধ্যে কোন কোন ট্রানজাকশন থাকে। তো এখানে কি বলছে, ভিজিবল আইটেম, যে আইটেম, যেমন এই যে পেন দিয়ে লিখছি, এটাকে বলে ভিজিবল আইটেম, মানে যেই আইটেমকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি, তাকে বলে ভিজিবল আইটেম। আর ইনভিজিবল আইটেম মানে যেগুলো আমরা দেখতেও পারি না, ছুঁতেও পারি না। তো ভিজিবল আইটেমের উদাহরণ কি, ফিজিক্যাল গুডস, যেমন দ্রব্য, যে কোনো দ্রব্য, গুডস কোনগুলোকে বলে জানিস? আচ্ছা, ইনভিজিবল আইটেম যেইগুলোকে আমরা দেখতে পাই না, যেমন ব্যাংকিং এর পরিষেবা, তারপর ইন্স্যুরেন্স, এগুলো ইনভিজিবল আইটেম। আর কি, ইউনিল্যাটারাল ট্রান্সফার। ইউনিল্যাটারাল ট্রান্সফার মানে ধর, আচ্ছা, এটা কিন্তু বুঝতে পারছি দেশের মধ্যে না, এক দেশ থেকে আরেক দেশে। ধর বিদেশে, ধর সাপোজ ধর ইউএসএ তে বা বাংলাদেশে আমার কোনো রিলেটিভ থাকে, ঠিক আছে? তাকে আমি কিছু টাকা পাঠালাম, বা ধর মানে কাউকে টাকা, ধর তো পড়াশোনা করতে বিদেশে গেলে তাকে আমি টাকা পাঠালাম, এটা ইউনিল্যাটারাল হচ্ছে। বা ধর কাউকে আমি ডোনেশন করলাম, এটাকে ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল মানে জানিস তো, মানে বাংলায় বলে একতরফা। একতরফা, যেমন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছি, অনেকে সরকার থেকে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা, ওটা একতরফা না দুতরফা? একতরফা। তেমনি তেমনি এখানে বলে ইউনিল্যাটারাল মানে কি, বলে কি, তুই যদি কাউকে গিফট করিস, সেটা কি একতরফা না দুতরফা? একতরফা। তাহলে এই গিফটটা নিশ্চয়ই কিন্তু তোর ঘরের মধ্যে বা তোর দেশের মধ্যে হবে না, এক দেশ থেকে আরেকটা দেশে গিফট যাচ্ছে। এক দেশ থেকে আরেকটা দেশে, যেমন তোর তোর ফ্যামিলি, ধর কেউ ধর ওই দেশে আছে, বিদেশে কেউ আছে, তাকে তুই গিফট পাঠালি, তাকে তুই ধর তার বার্থডে উপলক্ষে কোনো একটা গিফট পাঠালি, ঠিক আছে? বা তুই ধর ওই দেশে তুই কোনো ডোনেশন করলি, এইগুলো বলে ইউনিল্যাটারাল। তো মানে ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি আসছে, ভিজিবল আইটেম আসে, ইনভিজিবল আসে, ইউনিল্যাটারাল আসে, ঠিক আছে? আর একটা কি আসে বোঝা গেল, ইউনিল্যাটারালের মধ্যে কোনগুলো, গিফট আর ডোনেশন। আর কি বলছে, ক্যাপিটাল ট্রান্সফার। ক্যাপিটাল ট্রান্সফার জিনিসটা কি, ক্যাপিটাল ট্রান্সফার এমন একটা জিনিস যার ফলে তোমার অ্যাসেট আর লাইবিলিটি ইফেক্ট করে। অ্যাসেট লাইবিলিটি আইডিয়া যেগুলো অ্যাকাউন্টস এর ভাষায় আছে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা পুরোপুরি অ্যাকাউন্টস বেস আছে, মানে একটা অ্যাকাউন্টস এর নলেজ আছে এর মধ্যে। ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে কি করে, অ্যাসেট আর লাইবিলিটিকে এফেক্ট করে। যেমন কিভাবে,
তো সাপোজ ধর আমি বিদেশকে লোন দিতে পারি বা বিদেশ থেকে লোন নিতে পারি, বিদেশকে লোন দিতে পারি আবার বিদেশ থেকে লোন নিতে পারি। আমি বিদেশে কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারি বা বিদেশের কোনো লোক আমার দেশে ইনভেস্ট করতে পারে, এটাকে বলে ক্যাপিটাল ট্রান্সফার। বুঝা গেল ক্যাপিটাল ট্রান্সফার কি আছে, দুটো পয়েন্ট সুন্দর করে। একটা ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বুঝিস তো, ইনভেস্ট করা মানে বিনিয়োগ করা। আর একটা বড়োইং মানে লোন, বড়োইং মানে লোন, ধার। ঠিক আছে, আমি বিদেশ থেকে ধার করতে পারি। কোনটা ইনভেস্টমেন্ট মানে কি, এখন ধর তোর ধর টাকা আছে, তুই ধর মনে হলো মানে ভালো টাকা আছে, সেই টাকাটা তুই কোনো জায়গায় ইনভেস্ট করলি, বিনিয়োগ করো। ইনভেস্ট করা মানে বিনিয়োগ করা, ইনভেস্ট করা মানে বিনিয়োগ করা। বিনিয়োগ করা বুঝতে পারছিস বিনিয়োগ কাকে বলে? বিনিয়োগ করা। যেমন নর্মাল যদি বুঝতে না পারিস, নর্মাল একটা উদাহরণ বলছি। ধর তোর টাকা আছে, বাবা ধর ব্যাংকে দিয়ে ধর ইনভেস্ট করে 1 লাখ 2 লাখ, এটা বিনিয়োগ করে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম বিনিয়োগ, শুধু ব্যাংকেই টাকা ডিপোজিট রাখা, অনেক জায়গায় টাকা বিনিয়োগ করা, ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় করা। ঠিক আছে তো? তো কি বলছে, আমি বিদেশের কোনো কোম্পানি, যেমন আজকে আমাদের দেশের কোম্পানি রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি আছে। তো বিদেশের কোনো লোক, ফরেনের কোনো লোক আমাদের দেশের টাটা কোম্পানিতে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে। ঠিক আছে, এটা বলে বিনিয়োগ করা, টাকা ইনভেস্ট করে। ঠিক আছে, তো সেরকম আমি বিদেশের কোম্পানি ইনভেস্ট করতে পারি বা বিদেশের কোনো লোক আমার দেশের কোম্পানি ইনভেস্ট করতে পারে, এটা হতে পারে। বা বিদেশের কোনো টাকার দরকার, কারণ টাকার দরকার, আমি বিদেশে কোনো ব্যক্তিকে লোন দিলাম বা বিদেশে কারোর থেকে আমি লোন নিলাম, এটা ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে আসে। আর এটা হলে অ্যাসেট আর লাইবিলিটিকে এফেক্ট করে। তার মানে ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা বুঝতে পারলে কি, আর ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি কি ট্রানজাকশন আছে, কি ট্রানজাকশন ব্যালেন্স অফ পেমেন্টে, ইকোনমিক ট্রানজাকশন, অন্য কোনো ট্রানজাকশন, ইকোনমিক ট্রানজাকশন। ইকোনমিক ট্রানজাকশন কি পড়ে, ভিজিবল পড়ে, ইনভিজিবল পড়ে, আর কি পড়ে, ইউনিলাটারাল পড়ে, আর ক্যাপিটাল পড়ে। এইটাই হচ্ছে তোর কি বললাম, ব্যালেন্স অফ পেমেন্ট। আর একবার করে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে? ব্যালেন্স অফ পেমেন্ট কিছুই না, এক ধরনের অ্যাকাউন্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, যেটা কি হয়, এক দেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ট্রানজাকশন হবে এবং সেই ট্রানজাকশনগুলো সব রেকর্ড করে রাখা হয়। তাই বলেছে BOP is an accounting statement that records all economic transaction of a country with the rest of the world over a specific জন্য 1 বছরে। তাহলে মোটামুটি বললাম BOP জিনিসটা কি, আর BOP এর মধ্যে কি কি ট্রানজাকশন আসে। হ্যাঁ, সব বলবো, সব পয়েন্টগুলো বাংলাটা দেখি বলে দেবো, বাংলাটা বলে দেবো। আমি এর মধ্যে অলরেডি আমাদের কথা বলেছি, এর মধ্যে বলা হয়েছে, বাট ওইভাবে বুঝতে পারিস। এখানে দেখ না, এখানে কি লিখেছে, এই যেমন ধর ইম্পোর্ট এক্সপোর্টের কথা আসবে এখানে, সবই বলবো। মানে এক দেশের সঙ্গে আরেক দেশের ট্রানজাকশন হচ্ছে, এক দেশের সঙ্গে আরেক দেশের ট্রানজাকশন হবে, ওখানে ইম্পোর্ট এক্সপোর্ট লিখেছে। ফিচার্স অফ BOP এর কিছু বৈশিষ্ট্য আছে, কি কি অলরেডি ডেফিনেশন যখন বললাম তখন কি বললাম, BOP ইজ অ্যান অ্যাকাউন্টিং স্টেটমেন্ট বলেছিলাম। একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, এখানে কি হয়, সমস্ত ইকোনমিক ট্রানজাকশন কি করে রাখা হয়, রেকর্ড করে রাখা হয়। রেকর্ড, রেকর্ড, এই এখানে কি লেখা আছে, দেখ এখানে কি লেখা আছে, দ্যাট রেকর্ডস অল ইকোনমিক ট্রানজাকশন, সমস্ত ট্রানজাকশন রেকর্ড করে রাখা হবে। দেখ লিখেছি 1 নম্বর বৈশিষ্ট্য কি লিখেছে, সিস্টেমেটিক রেকর্ড অফ ইকোনমিক ট্রানজাকশন উইথ দ্য ওয়ার্ল্ড। আজকে আমাদের ভারতবর্ষ বিশ্বের সমস্ত দেশের সঙ্গে ট্রানজাকশন করছে, যে ইকোনমিক ট্রানজাকশন গুলো করছে সেইগুলো ট্রানজাকশন গুলো রেকর্ড করে রাখে, একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, 2 নম্বর ইনক্লুড। আচ্ছা এবার তো বললাম, বল BOP এর মধ্যে কি কি আইটেম আছে বললাম, ভিজিবল, তারপর ইনভিজিবল, ইউনিল্যাটারাল, ক্যাপিটাল। তাই লিখেছে ইনক্লুডস ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ইউনিল্যাটারাল ট্রান্সফার অর এন্ড ক্যাপিটাল ট্রান্সফার। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি বলছে, এটা ফ্লো কনসেপ্ট, এটাকে বলা হয় ফ্লো কনসেপ্ট। এটা 1 বছর ধরে, এই যে বলছে ফ্লো কনসেপ্ট রেকর্ড ট্রানজাকশন অফ স্পেসিফিক টাইম পিরিয়ড, 1 বছরে যত ট্রানজাকশন হবে সেটা সমস্ত রেকর্ড করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ডবল এন্ট্রি। মানে তুই যখন MCQ করছিস, ওখানে লেখা ছিল 2 তরফা দাখিলা পদ্ধতি, একটা পয়েন্ট ছিল, কোশ্চেন ছিল MCQ তে। তো এখানে বলছে কি, এটা কি ডবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম। ডবল এন্ট্রি, ডবল এন্ট্রি মানে কি, ডবল এন্ট্রি মানে কি দেখ বোঝাচ্ছে, দেখ বুঝবি কিন্তু ডবল এন্ট্রি মানে কি। একটা হচ্ছে ইনফ্লো আর আউটফ্লো। এবার দেখ ইংলিশে বলছি, ইনফ্লো মানে কি আসা, আউটফ্লো মানে যাওয়া। ইনফ্লো মানে আসা, ধর আমার আমার দেশে ধর টাকা আসলো, টাকা আসলো, বিদেশ থেকে টাকা আসলো, ওটাকে কি বলছে, ইনফ্লো। আমার দেশ থেকে ধর, সাপোজ ধর আমার দেশে ধর টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানিতে বিদেশের মানে ইউএসএ কোনো একজন লোক আমাদের দেশে, ইউএসএ মানে ইউএসএ কোনো একজন লোক আমাদের দেশে রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করলো, তাহলে আমার দেশে টাকা আসলো না গেল, এটাকে বলে ইনফ্লো। ঠিক আছে, আচ্ছা আমার দেশের লোক ধর, সাপোজ ধর আম্বানি ধর বা ইউএস এর একটা কোম্পানিতে টাকা লাগালো, তাহলে কি টাকা আসলো না গেল, গেল, আউটফ্লো। তাহলে টাকা আসলে ইনফ্লো, টাকা গেলে আউটফ্লো। ঠিক আছে, আর ইনফ্লো কি হয় মাথায় রাখবি, মনে রাখবি,
তোর যদি আসে তাকে ইনফ্লো বলে, গেলে আউটফ্লো। ইনফ্লো ক্রেডিট দিকে আসে, টাকা যদি আসে ক্রেডিট, টাকা গেলে ডেবিট। আসলে ক্রেডিট, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্রেডিট দিকে যদি তোর টাকা আসে, আমার দেশে যেখান থেকে টাকা আসে, আসলেই ক্রেডিট আর গেলে ডেবিট। আসলে ক্রেডিট, গেলে ডেবিট। এটা কিন্তু পরীক্ষায় দেয়। তোকে লিখে আমি লিখছিলাম, জয়দেব সরকারের বই দিয়ে এমসিকিউ গুলো দিয়েছিল, টাকা আসছে এটা কি হবে? ঠিক আছে, আসলে ক্রেডিট, গেলে ডেবিট। আসছে মানে কি? রিসিভ। ইংলিশে কি বলে? আসছে মানে রিসিভ, আর যাচ্ছে মানে কি? পেমেন্ট। এটা কি লিখেছে? ফরেন এক্সচেঞ্জ রিসিভ, দেখেছিস তো? ইনফ্লো মানে ফরেন থেকে আসছে, ফরেন থেকে আসছে, আর এখানে ফরেনে যাচ্ছে, স্পেন। এবার দেখ, কম্পোনেন্ট অফ বিওপি। বিওপির মধ্যে দুটো, বিওপি ক রকমের হয়? বিওপির মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা থাকে কারেন্ট আর একটা থাকে ক্যাপিটাল। তুই বাংলায় পড়েছিলি, আমি বলবো এখানে বাংলা দেখাচ্ছি, একটা চলতি খাত, একটা মূলধনী খাত। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট মানে বিওপির মধ্যে দুটো পয়েন্ট থাকে। একটা কি থাকে বললাম? বিওপির মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে। একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখ, কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে কি কি বললাম ভালো করে একটু দেখে নে, কি কি বললাম একটু ভালো করে দেখে নে। প্রথমে বললাম বিওপি কাকে বলে, তারপর বললাম বিওপির মধ্যে যে বললাম ইকোনমিক ট্রানজাকশন থাকে, সেই কি কি ইকোনমিক ট্রানজাকশন থাকে। 3 নম্বর পয়েন্ট বললাম কি? ফিচার্স অফ বিওপি কাকে বলে। তারপর বললাম বল বিওপি, বিওপি ক রকমের হয়। বিওপির ক্লাসিফিকেশন বা কম্পোনেন্ট, বিওপির মধ্যে কটা কম্পোনেন্ট থাকে? দুটো। কি কি বলতে পারি? বিওপি কটা কম্পোনেন্ট? দুটো। কি কি? একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। এবার পড়বো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকে। ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্টে কি কি? দেখো, ভাইটাল কোশ্চেন এগুলো। এই যে এই ভিডিও 8টা পাতার পয়েন্ট, এর মধ্যেই পরীক্ষা কোশ্চেন, এর মধ্যেই কোশ্চেন, যে 8টা পয়েন্ট। ঠিক আছে তো? কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে কি কি থাকে ভালো করে দেখবি। কারেন্ট অ্যাকাউন্টে কি কি থাকে? একটা ভিজিবল, একটা ভিজিবল। আচ্ছা, ভিজিবল মানে বুঝতে পারছিস তো? ভিজিবল মানে কি? এই যে তোর ফোনটা ভিজিবল, বুঝতে পারলি তো? ভিজিবল, ভিজিবল মানে তুই দেখতে পারবি। আর একটা কি? মানে একটা দেখতে পারবি, ঠিক আছে, একটা দেখতে পারবি, দেখতে পারবি। আর একটা যদি টাচ, মানে টাচ, টাচ করতে, যেমন এই ল্যাপটপটা টাচ করতে, এটাকে ভিজিবল। তাহলে কি বললাম? ভিজিবল আইটেম। আর একটা কি হতে পারে? ইনভিজিবল আইটেম, যেগুলোকে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না বা টাচও করা যায়, ইনভিজিবল আইটেম। আর একটা কি? ইউনিল্যাটারাল ট্রান্সফার। তাহলে কি কি বলতে পারি? কারেন্ট অ্যাকাউন্ট মধ্যে কি কি থাকে? 3টে পয়েন্ট, কি কি? ভিজিবল, ইনভিজিবল আর ইউনিল্যাটারাল। কিন্তু বিওপির মধ্যে কি কি থাকে? ভিজিবল, ইনভিজিবল, ইউনিল্যাটারাল আর ক্যাপিটাল। তার মানে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ক্যাপিটাল থাকছে, এটা বুঝতে পারি। আচ্ছা, ভিজিবল আইটেম কিছুক্ষণ আগেই বললাম, এই যে তুই যে কিছুক্ষণ আগে বলছিলি স্যার আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি দেয়। এবার দেখ, এই ভিজিবল আইটেমের মধ্যে কি থাকবে? ইট ইনক্লুডস এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস। আচ্ছা, ভিজিবল মানে কি? ভিজিবল মানে কি সার্ভিস না গুডস? কি মনে হয়? ভিজিবল মানে না, ভিজিবল মানে গুডস না সার্ভিস? সার্ভিস চোখ দিয়ে দেখা যায় না, সার্ভিস টাচ করা যায় না। তাহলে সার্ভিস ভিজিবল হলো না ইনভিজিবল হলো? তাহলে গুডস কি হবে? গুডস টাচও করতে পারবো, চোখ দিয়ে দেখতে পারবো, গুডস ভিজিবল। তার মানে ভিজিবল আইটেমে কি থাকে? এক্সপোর্ট থাকবে। এক্সপোর্ট মানে কি? রপ্তানি করা। ধর আজকে ধর আমার দেশে কি তৈরি হয়? ধর আম, আমাদের দেশে প্রচুর আম, আম হয়। এবার আমগুলো আমরা কি করি? ইউএসএ তে পাঠিয়ে দিই, ইউএসএ তে বিক্রি করে দিই। তাহলে কি করলাম? এটা এক্সপোর্ট করলাম। তাহলে এটা কি হলো? আমগুলো কি ভিজিবল না ইনভিজিবল? ভিজিবল। তাই বলছে ইট ইনক্লুডস এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস। বলছে বলছে ভিজিবল আইটেমের মধ্যে কি হতে পারে? এক্সপোর্ট হতে পারে, ইম্পোর্ট। আমরা আবার বিদেশ থেকে অনেক জিনিস কিনেও নিয়ে আসি, তা কিনে নিয়ে আসলে কি বলে? ইম্পোর্ট। আর বেচলে কি বলে? তাকে এক্সপোর্ট। যেমন আমাদের চা তৈরি হয়, চা তৈরি, আমাদের চা বিদেশে রপ্তানি করা হয়, ঠিক আছে, এটা বললাম এক্সপোর্ট। আবার কিছু জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা, ঠিক আছে, কিছু জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। তো যে ইট ইনক্লুডস, যেমন যেমন এই মেডিসিন তৈরি, ওষুধ তৈরি হয় না, ওষুধের যে কাঁচামাল, র মেটেরিয়াল গুলো আমরা চীন থেকে কিনে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে বলা হয় ইম্পোর্ট। কিছু জিনিস ইম্পোর্ট করি, কিছু জিনিস এক্সপোর্ট করি। তাহলে কি বলেছে? ইট ইনক্লুডস এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস। ঠিক আছে তো? তাহলে এক্সপোর্ট। আচ্ছা বল, এক্সপোর্ট করছি, একটু বুঝে বলবি, অ্যানসার বলবি, ক্রেডিট হবে না ডেবিট বলবি, দেখতে হবে না। আমি, আমাদের দেশে যে চা তৈরি হলো, চা গুলো আমরা বিদেশের বাজারে কি করলাম? রপ্তানি করলাম। তা রপ্তানি করলে আমার দেশে টাকা আসবে না যাবে? তাহলে আসলে কি হলো? তাকে ইনফ্লো। আসলে তো ইনফ্লো, আসছে, আসছে মানে ই, আর যাচ্ছে মানে আউট। আসছে ই, যাচ্ছে আউট, ইনফ্লো। এবার ইনফ্লো আমি কোন দিক বসাবো? ডেবিট না ক্রেডিট? বলেছিলাম, মনে করতে পারছিস? আসলে ক্রেডিট, রিসিভ হলে ক্রেডিট। আসলে ক্রেডিট, গেলে ডেবিট। আসলে ক্রেডিট, গেলে ডেবিট। এই দেখ লিখেছি। এক্সপোর্ট হলে কি হবে? ক্রেডিট। তাহলে ইম্পোর্ট হলে কি হবে?
ইম্পোর্ট মানে কি, বিদেশ থেকে আমরা কিছু কিনে নিয়ে আসি। বিদেশ থেকে যে আমরা কোনো দেশ থেকে ধর ইউএসএ থেকে কিছু জিনিস কিনলাম, তো ইউএসএ থেকে যে জিনিসগুলো আমরা কিনে আনি, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি কিনি তাহলে আমাদের কি টাকা দিতে হবে না টাকা পাবো? বিদেশ থেকে কিছু কিনে আনলাম, তাহলে আমার বিদেশকে টাকা দিতে হবে নাকি বিদেশ আমাকে টাকা দেবে? বিদেশকে টাকা দিতে হবে, টাকা দিতে হলে টাকা চলে যাচ্ছে, তাহলে আউটফ্লো মানে কি, খরচ। খরচ হলে ডেবিট, ঠিক আছে, খরচ হলে ডেবিট হয়ে গেল ভিজিবল আইটেম। এবার দেখ ইনভিজিবল আইটেমের মধ্যে কি থাকে, এই যে আমি যে পড়াচ্ছি না, এই যে আমি পড়াচ্ছি এটাকে বলে ইনভিজিবল আইটেম, এটাকে বলে ইনভিজিবল, ঠিক আছে। সার্ভিসটাকে বলা হয় ইনভিজিবল, ব্যাংকিং এর পরিষেবা ইনভিজিবল, ইন্স্যুরেন্স এর পরিষেবা এগুলো ইনভিজিবল বলা হয়, ঠিক আছে, ইনভিজিবল। ব্যাপারটা কি হয় বিদেশকে আমি আমার টিউশন বেচতে পারি, আমার যে টিউশনটা আমি বিদেশকে বেচতে পারি, বা এমনও হতে পারে আমাদের দেশের কোনো লোক বিদেশ থেকে টিউশন কিনতে পারে। আজকে যারা কোনো প্রফেশনাল কোর্স করছে, ওর মনে হলো আমাদের দেশে হয়তো ওই কোর্সের কেউ পড়ায় না, বা ধর এমন একটা কোর্স আমাদের কমার্সের প্রফেশনাল কোর্সের, ওই কোর্স বিদেশেই পড়ানো হয়, বিদেশের মাটিতেই পড়ানো হয়, ঠিক আছে, আমি ওখানে গিয়ে পড়লাম না, আমি ওখান থেকে কোর্স পারচেজ করে নিই। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম, যে কোনো জিনিস হতে পারে, সার্ভিস হতে পারে। সার্ভিস কি হবে, বিদেশ থেকে কিনতে পারি, আবার বিদেশকে বেচতেও পারি। তা বিদেশ থেকে কিনলে তাহলে কি হবে, আমার কাছে কি করলাম, এটা ইম্পোর্ট করলাম। তা ইম্পোর্ট করলে টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। ইম্পোর্ট করলে টাকা আসছে না যাচ্ছে? টাকা যাচ্ছে। আস্তে আস্তে ভেবে ভেবে ভাববি, আজকে তুই ধর কোনো একটা জিনিস কিনলি, মানে তুই ধর কোনো একটা জিনিস কিনলি, কি কিনলি, স্যার সার্ভিস কিনলি বিদেশ থেকে। বিদেশ থেকে কোনো একটা ধর তোর কোনো একটা ইউটিউবে একটা ভিডিও দেখলি, যে না এটা ভালো লাগলো, এই কোর্সটা কোথায় পড়ানো হয়, তুই দেখলি আমাদের ইন্ডিয়াতে কোথাও পড়ানো হয় না, দেখলি এটা ইউএসএ তে পড়ানো। তাহলে তুই কি করে পড়বি ইউএসএ পড়ো, তাহলে অনলাইনে পড়তে হবে, তাহলে অনলাইনে হতে কোর্স কিনলি, তাহলে এটা কি বলে তুই সার্ভিস কিনলি, সার্ভিস যখন কিনলি তুই টাকা দিবি কি নিবি, টাকা দিতে হবে, টাকা দিলে হলো তোর কাছে টাকা চলে যাচ্ছে, তাহলে এটা কি হলো, আউটফ্লো। আউটফ্লো মানে কি, ডেবিটটা কি, ডেবিট হলো, হয়ে গেল। সেম ভাবে আজকে তুই ধর এমন কিছু জিনিস শিখেছিস, তুই অ্যাড করেছিস, যে তখন তো বিদেশে কোনো লোক তোর থেকে ওই কোর্সটা কিনলো, তাহলে ওই লোক যদি তোর থেকে কোর্সটা কিনে দেয়, কি করলি, তুই ওকে কোর্সটা বেচলি, তাহলে ও কি করবে, তোকে টাকা দেবে, তোকে টাকা দিলে আমার দেশে টাকা আসছে, তাহলে কি হলো, ইনফ্লো, এটা হবে ক্রেডিট, মানে এটাই লিখেছ। ইনভিজিবল আইটেম মধ্যে কি আছে, ইট ইনক্লুডস এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ ফ্যাক্টর সার্ভিস, ভালো করে শুনবি, এই দেখ কি লিখেছে এখানে, ইনভিজিবল আইটেমের মধ্যে কি থাকে, ফ্যাক্টর সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ নট ফ্যাক্টর সার্ভিস। ইনভিজিবল আইটেমের মধ্যে কি থাকে, ইনভিজিবল আইটেমের মধ্যে কি থাকে, এই দেখ ইনভিজিবল আইটেম মানে এগুলো কিন্তু পড়ে রাখবি। ইনভিজিবল আইটেম মানে কি থাকবে, ফ্যাক্টর সার্ভিসও থাকে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ নন ফ্যাক্টর সার্ভিস থাকে। এবার ফ্যাক্টর সার্ভিস কাকে বলে, আর্নিংস ইন দ্য ফর্ম অফ ওয়েজেস, স্যালারি, রেট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এইগুলোকে বলা হয় ফ্যাক্টর সার্ভিস। যেমন ধর কোনো ওয়ার্কার ধর কাজ করছে, তার বদলে কি পাচ্ছে, ওয়েজেস পাচ্ছে। কোনো ওয়ার্কার আজকে তুই চাকরি করতে, তার বদলে তুই কি পাবি, স্যালারি পাবি। এগুলো না ফ্যাক্টর সার্ভিস। ফ্যাক্টর পড়েছিলাম, ন্যাশনাল ইনকামে পড়েছিলাম, ফ্যাক্টর দিচ্ছি। আজকে আজকে কোনো ধর আজকে আমার বাড়িটা কাউকে বিজনেস করার জন্য, বিজনেস ধর আমার বাড়িটা কাউকে প্রোডাকশন করার জন্য আমি ভাড়া দিলাম, মানে ফ্যাক্টরি ভাড়া দিলাম, তাহলে কি পাবো, আমি রেন্ট পাবো। এগুলো ফ্যাক্টর সার্ভিস, মানে আমরা বলেছিলাম ফ্যাক্টর অফ প্রোডাকশন। প্রোডাকশন কটা ফ্যাক্টর, চারটে ফ্যাক্টর। কি কি ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ডের মধ্যে কি পাই, রেন্ট পাই। ক্যাপিটালে কি পাই, ইন্টারেস্ট পাই, ঠিক আছে। তারপর লেবারে কি পাই, ওয়েজেস, স্যালারি পাই। আর এন্টারপ্রেনিউরে কি পাই, প্রফিট পাই। তো তাই লিখেছিস, দেখতে পেয়েছিস তো, এটাকে বলে ফ্যাক্টর সার্ভিস। তার মানে ইনভিজিবল আইটেমের দুটো আইটেম থাকে, একটা ফ্যাক্টর থাকে, আবার নন ফ্যাক্টর থাকে। ফ্যাক্টর বুঝতে পারলি, কোনগুলো ফ্যাক্টর বলি, ফ্যাক্টর বুঝতে পারলি, কারণ ফ্যাক্টরের প্রোডাকশনে কত ফ্যাক্টর, চারটে ফ্যাক্টর, ওখান থেকে যে এই টাকাগুলো পাচ্ছিস। আর নন ফ্যাক্টর সার্ভিস কোনটা, ব্যাংকিং, শিপিং, ইন্স্যুরেন্স, ট্যুরিজম, এগুলো হচ্ছে নন ফ্যাক্টর সার্ভিস। তাহলে বোঝা গেল এই জিনিসগুলো, এরা পড়তে খুব সুবিধা হবে উদাহরণগুলো। আচ্ছা, বাংলা বইতে এত সুন্দর লেখা নেই, এত সুন্দর লেখা নেই, এত সুন্দর করে দুলাই দুলাই করে লেখা, তার কারণ এমসিকিউর জন্য এটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি করার দরকার। এক্সপোর্ট অলরেডি বলেছি, এক্সপোর্ট কি হয়, ক্রেডিট বলেছি। দেখ কোথায় লিখলাম, এক্সপোর্ট ক্রেডিট বলেছি। এক্সপোর্ট মানে কি, বিদেশকে দিলি,
বিদেশকে দিলে কি হয়, বিদেশ থেকে টাকা আসে, টাকা আসলে তাকে কি বলে ইনফ্লো, ইনফ্লো মানে ক্রেডিট, আর ইম্পোর্ট মানে ডেবিট। মনে মনে পড়লো? ইউনিল্যাটারাল মানে কি বলেছিলাম, ওয়ান সাইড না টু সাইড? ইউনিল্যাটারাল মানে কি ওয়ান সাইড। এই যে ইট ইনক্লুডস ডিভিডেন্ড, ডোনেশন, রেমিটেন্স। দেখ আজকে ধর বিদেশে তোর ফ্যামিলির কেউ বিদেশে থাকে, ধর কানাডায় থাকে, সে ওখানে গিয়ে চাকরি করছে, তাহলে ও চাকরি করলে, ও চাকরি করছে, এবার এখানে দেশে ইন্ডিয়ার ফ্যামিলি আছে, ও ফ্যামিলিকে প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছে। তাহলে এটা কি বুঝতে পারছিস কি বললাম? আজকে কোনো পার্সন, তার বাড়িতে ধর কোনো পার্সন আছে, সে ধর তার তার বাড়িতে ধর বাবা হোক বা দাদা হোক, কেউ বাইরে থাকে, ইউএসএ থাকে, ইউএসএ চাকরি করছে, তো প্রতি মাসে মাসে এখানে সংসার চালানোর জন্য বাড়িতে টাকা পাঠায়, ঠিক আছে? তাহলে কি বললো, এটা কি, এটা কি বলে একতরফা না দুতরফা? ওই যে ধর বাইরে ইউএসএ দাদা থাকে, দাদা বাড়িতে টাকা পাঠাচ্ছে প্রতি মাসে সংসার চালানোর জন্য, তার বদলে কি দাদা কি এখান থেকে টাকা নিচ্ছে নাকি, কিছু নিচ্ছে নাকি? তাহলে কি এটা একতরফা না দুতরফা? একতরফা। তাহলে বলছে এটা যে ইউনিল্যাটারাল ট্রান্সফার, বলছে কি রেমিটেন্স মানে, রেমিটেন্স মানে পাঠানো, টাকা পাঠানো। তাহলে বলছে কি, বা এমন উল্টো হতে পারে, আজকে ধর বিদেশে কেউ ইউএসএ অস্ট্রেলিয়ায় কেউ পড়তে গেছে, কোনো একটা ম্যানেজমেন্ট কোর্স করতে গেছে, এবার বাবা ছেলেকে টাকা পাঠাচ্ছে, তাহলে এটাও তো হতে পারে, বিদেশ থেকেই টাকা আসবে নাও হতে পারে, এই দেশ থেকেও টাকা দিতে পারে, এটাকে বলা হয় ইউনিল্যাটারাল, ঠিক আছে? তো কি করতে পারে, আমাদের ডোনেশন করতে পারে, ডিভিডেন্ড করতে পারে, রেমিটেন্স। এই একই কথা, এক্সপোর্ট ক্রেডিট, ইম্পোর্ট ডেবিট। তাহলে কি কি বুঝতে পারলি, পয়েন্ট গুলো ভালো করে পড়বি, কিন্তু এখনো পর্যন্ত কি বললাম? ব্যালেন্স অফ পেমেন্ট, ডেফিনেশন অফ ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে? ব্যালেন্স অফ পেমেন্ট পড়ালাম, ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে যে সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলো আছে, কি কি ট্রানজাকশন সেটা বললাম, ফিচার্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট বললাম। ব্যালেন্স অফ পেমেন্ট দুটো পয়েন্ট, কারেন্ট আর ক্যাপিটাল। এবার বললাম কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তিনটে পয়েন্ট আসে, ভিজিবল, ইনভিজিবল, ইউনিল্যাটারাল, ঠিক আছে? তো ভিজিবল আইটেম সম্পর্কে বললাম, কি কি আসে, ইনভিজিবলে কি কি আসে, ইউনিল্যাটারালে কি কি আসে, সব বললাম। এইবার পড়বো, আমরা টপিকটা এখন কি করছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট পড়া এখনো আরম্ভ করিনি, কারেন্ট অ্যাকাউন্ট পড়ছি। প্রশ্ন হয় কারেন্ট অ্যাকাউন্ট কখন ব্যালেন্স হয়, এই যে এখানে পড়বো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পড়বো, ঠিক আছে? ওই 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 জিনিসের এখানে, ওই ওটা এখানে আলোচনা হচ্ছে, ওটা না, ওটা না, ওই কারেন্ট অ্যাকাউন্ট নয়। এখানে পড়বো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট কখন হয়, কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কখন হয়, আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কখন হয়। ভালো করে বুঝবি, কিন্তু খুব বুঝবি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কখন হয় জানিস তো? একটু মন দিয়ে শুনবি। এই দেখ আমি সুন্দর করে চার্ট করে দিই, দেখ চার্ট করলেই মনে পড়বে। আচ্ছা আমাকে বল, এইগুলো দেখতে হবে, আমি বল দেখে এই মাত্র বললো কারেন্ট অ্যাকাউন্টের কি আইটেম আছে? তিনটে আইটেম বলেছিলাম বল, চার্ট ছিল, ভিজিবল, ইনভিজিবল, ইউনিল্যাটারাল, ঠিক আছে? তাহলে ভিজিবল, ইনভিজিবল আর ইউনিল্যাটারাল। তা এই ভিজিবল আইটেম থেকে যদি আমার দেশে আসে তাকে কি বলে, রিসিপ্ট। ইনভিজিবল আইটেম থেকে যদি আমার দেশে টাকা আসে তাহলে কি বলে, রিসিপ্ট। আবার ইউনিল্যাটারাল থেকে যদি টাকা আসে তাহলে রিসিপ্ট বলে। তাহলে কি বলছিস, বুঝতে পারছিস তো? আমি তোকে কারেন্ট অ্যাকাউন্টের কনসেপ্ট বোঝাচ্ছি। তোর বিদেশ থেকে যে আসলো আমার দেশে, রিসিপ্ট হলো। বিদেশ থেকে ধর আমার দেশে, ধর বিদেশ থেকে ধর আমার দেশে 500 কোটি টাকা আসলো, 500 কোটি টাকা আসলো বিদেশ থেকে আমার দেশে, 500 কোটি টাকা আসলো। এবার আমার দেশ থেকে বিদেশে, বিদেশে 500 কোটি টাকা গেল, তাহলে যা আসলো তাই তো গেল, তাহলে কি দুটো ইকুয়াল হলো, হ্যাঁ কি না? তাহলে এটাকে কি বলে, ব্যালেন্স। এটাকে বলে ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারলি, ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে? রিসিপ্ট আর পেমেন্ট যদি সমান হয়। এবার রিসিপ্টের মধ্যে কি কি আসতে পারে, স্যার? ভিজিবল আইটেম রিসিপ্ট, ইনভিজিবল আইটেম রিসিপ্ট, আর ইউনিল্যাটারাল ট্রান্সফার রিসিপ্ট, হয়ে গেল। পেমেন্টে কি আসতে পারে, ভিজিবল আইটেম পেমেন্ট, ইনভিজিবল আইটেম পেমেন্ট, ইউনিল্যাটারাল ট্রান্সফার পেমেন্ট, বুঝা গেল? এবার তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বুঝতে পারলাম, আচ্ছা এখানে দেখ কি লেখা আছে, তিনটে পয়েন্ট। কারেন্ট অ্যাকাউন্ট যখন ব্যালেন্স হয়, এখানে কি কোনো সারপ্লাস বা ডেফিসিট হয়? সারপ্লাস মানে কি, দেখ এখানে সারপ্লাস মানে বুঝিস তো, যদি এক্সেস হয়, আর ডেফিসিট মানে যদি কম হয়। এখানে দুটো কি হয়েছে, ইকুয়াল হয়েছে। তাহলে ইকুয়াল যদি হয় তাহলে সেখানে কোনো সারপ্লাসও থাকে না, কোনো ডেফিসিটও থাকে না। এখানে তোর এসছে যত, গেছেও তত। তার মানে কি দুটো তো সমান, যা এসছে তাই গেছে। তো যেখানে এখানে, এখানে যা এসছে তাই তো গেছে, এখানে সারপ্লাস নেই। ধর এরকম যদি হতো, ধর এসছে 500, গেছে 400, তাহলে আমার কাছে সারপ্লাস হইল। এবার ধর উল্টো যদি হতো, ধর এখানে এসছে 400,
গেছে 500, তখন কি হতো ডেফিসিট, বুঝলি সারপ্লাস ডেফিসিট জিনিসটা কি? তার মানে কি এখানে যখন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হয় তখন সারপ্লাস বা ডেফিসিট থাকে না। সেকেন্ড পয়েন্ট, এখানে কি হয়েছে ফরেন এক্সচেঞ্জ ইনফ্লো, মানে ফরেন থেকে যা এসছে ইকুয়াল টু ফরেনে যা গেছে, দুটোই কি হয়েছে সমান। আর কি এখানে বিওপি সিচুয়েশন কি হচ্ছে স্টেবল, স্টেবল মানে কি ফিক্সড, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, স্টেবল। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট পড়ানো। 2 নম্বর পয়েন্ট তুই নিজেই বলতে পারবি কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কাকে বলে। স্যার ধরুন, ধরুন এসছে 500, এসছে 500 আর গেছে কত 400, বল বল এসছে 500 গেছে 400, এটা সারপ্লাস হলো ব্যালেন্স হলো না ডেফিসিট হলো? সারপ্লাস। বেশি আসলে সারপ্লাস, কম আসলে ডেফিসিট। তাই দেখ এখানে নিশ্চয়ই এটা বোঝাতে হবে না, দেখে একই পয়েন্ট, এখানে একই পয়েন্ট বোঝা গেল। এখানে কি বলতে চেয়েছে দেখ, বলছে এটা কি ইন্ডিকেট করছে, এটা কি ইন্ডিকেট করছে, বলছে নেট ইনফ্লো, ফরেন থেকে নেট টাকা এসছে, নেট ইনফ্লো, ব্যাপারটা বুঝলি নেট ইনফ্লো, তোর কাছে নেট কত টাকা এসছে ভালো করে বোঝ। তোর বিদেশ থেকে 500 টাকা এসছে আর বিদেশে 400 টাকা গেছে, তাহলে তোর কাছে নেট এখনো কত পড়ে আছে 100, এটাকে বলে নেট ইনফ্লো। স্যার যদি উল্টো হতো, ধরো 400 টাকা এসছে 500 টাকা গেছে, তাহলে আমার কাছে নেট এসছে না গেছে কি বলবি? নেট আউটফ্লো, যখন বলবো নেট আউটফ্লো 100, এখানে দেখবি কি লেখা আছে, এই দেখ এখানে ধর 400 এসছে আর 500 গেছে, লিখেছে ইন্ডিকেট নেট আউটফ্লো। গল্পটা বুঝতে পারছিস তো? এবার দেখ কি বলছে, আচ্ছা এই সিচুয়েশনটা বলছি 2 নম্বর সিচুয়েশনটা, 2 নম্বর সিচুয়েশন কি হচ্ছে, স্যার 500 এসছে 400 গেছে, তোর হাতে কত বেঁচে আছে, তুই কি করবি 100 রেখে? স্যার বিদেশকে লোন দিয়ে দেবো, ধার দিয়ে দেবো। কি বললাম, এই 100 টাকা রেখে কি করবো, বিদেশকে ধার দেবো। বলছে নেশন মানে দেশ becomes a lender to the rest of the world, যার টাকা দরকার লোন দেবো। তার মানে কি করছে আমাদের দেশ কি করবে, আমাদের দেশে 100 কোটি টাকা সারপ্লাস হয়েছে, তা আমাদের দেশে 100 কোটি টাকা কি করবে, বিদেশকে লোন দিয়ে দেবে, ধার দেবে, বিদেশকে ধার দিয়ে দেবে, নেশন বিকামস আ লেন্ডার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এইবার একটা কথা বলেছে, আমি দেখছিলাম এমসিকিউ দেখছিলাম বইতে, এটা হচ্ছে দেখ দুটো কনসেপ্ট, একটা ওয়াইডার আর একটা ন্যারো, একটা ওয়াইডার একটা ন্যারো। ন্যারো মানে কি জানিস তো ছোট, আর ওয়াইডার মানে বড়। কি বললাম, ন্যারো মানে ছোট আর ওয়াইডার মানে বড়। এই কনসেপ্টটা, এই কনসেপ্ট অনেক বড় কনসেপ্ট, এই কনসেপ্টটা, এই কনসেপ্ট অনেক বড় কনসেপ্ট, কার তুলনায় টেট সারপ্লাসের তুলনায়। স্যার টেট সারপ্লাস করবো, টেট সারপ্লাস করবো, টেট সারপ্লাসে কি আছে জানিস তো, টেট সারপ্লাসে শুধু গুডস আসে, গুডস কি আসে গুডস। আচ্ছা তুই বল এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে শুধু গুডস আসে, কারেন্ট অ্যাকাউন্টে গুডস আছে, গুডস মানে ভিজিবল আইটেম, কারেন্ট অ্যাকাউন্টে শুধু ভিজিবল আইটেম আছে, কি কি আছে ভিজিবল আসে, ইনভিজিবল আসে, ইউনিল্যাটারাল আসে, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে 3টে আসে আর টেট সারপ্লাসে একটা আসে, তাহলে বড় কে, টেট সারপ্লাস বড় না কারেন্ট অ্যাকাউন্ট? সিম্পল ব্যাপার, এটাই বলেছে, এই এমসিকিউ দিয়েছে, এই এমসিকিউ মনের ব্যাপারে আছে দেখছিলাম। পজিটিভ ব্যালেন্স অফ বিওপি, আচ্ছা এই 2 নম্বর সিচুয়েশন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস বেরোলো, তাহলে তোর কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস মানে কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? 500 এসছে 400 গেছে, 500 এসছে 400 গেছে, তাহলে বিওপি ব্যালেন্স প্লাসে বেরোলো না মাইনাসে বেরোলো? প্লাস, তাই পজিটিভ। পরের উদাহরণটা তো নিজেই বুঝে গেছিস, এটা নেট আউটফ্লো করলাম। নেশন বিকামস, তার মানে আমার দেশে এসছে 400 গেছে 500, তার মানে আমার ঘাটতি কত, যেমন দেশে 100, তাহলে 100 টাকা ঘাটতি মুক্ত হতে হবে, বিদেশ থেকে লোন নিতে হবে, লোন নিতে হবে ঘাটতি মেটানোর জন্য। ওই নেশন বিকামস বড়োয়ার দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তারপর কি বলছে, এটা কি বড়োয়ার ধার নেবে, ধার। ওয়াইডার কনসেপ্ট দ্যাট ট্রেড ডেফিসিট, এটা কি, এটা এটা অনেক বড় কনসেপ্ট। আবার বলছি বড় কনসেপ্ট কি, ট্রেড বড় কনসেপ্ট, ট্রেড বড় কনসেপ্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট বড় কনসেপ্ট? বড় কনসেপ্ট কি ট্রেড, কারেন্ট অ্যাকাউন্ট বড় কনসেপ্ট। ওয়াইডার কনসেপ্ট দ্যাট ট্রেড ডেফিসিট। আর এখানে কি হবে বিওপি, স্যার 400 এসছে 500 গেছে, তাহলে বিওপি কি হল পজিটিভ না নেগেটিভ? এই তো ছিল, তাহলে তোকে কারেন্ট অ্যাকাউন্টটা পড়িয়ে দিলাম, এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট শেষ হয়ে এসছে, শেষ হয়ে এসছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট মধ্যে কি কি আসে ভালো করে দেখ, ক্যাপিটাল অ্যাকাউন্ট মধ্যে কি কি আসে দেখ, কি লেখা আছে ভালো করে পড়বি কিন্তু, এই যে বক্স গুলো পড়বি, বক্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি আসে, একটা লেখা আছে বড়োইং এন্ড লেন্ডিং। বড়োইং মানে কি, বিদেশকে টাকা ধার দিলাম, বিদেশকে কি বললাম টাকা ধার দিলাম, বা বিদেশের থেকে, বিদেশ থেকে টাকা নিলাম। বিদেশ কি করলাম, আজকে আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বে যত কান্ট্রি আছে, যার যার টাকার দরকার তাদেরকে টাকা ধার দিল,
বা আর যদি আমার দেশে টাকার দরকার হয় তাহলে বিদেশ থেকে টাকা নিল, লোন দিতেও পারি বা লোন নিতেও পারি, এটাই বলে বড় এখানে। ইনভেস্টমেন্ট কি হয়? ওই আগেই বলেছি, আজকে আমাদের দেশ ভারতবর্ষ বিদেশের কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারে বা বিদেশের কোনো কোম্পানি আমাদের দেশে ইনভেস্ট করতে পারে, এটাকে বলে ইনভেস্টমেন্ট। বোঝা গেল? বোঝা গেল কি বলে বড়োইং অ্যান্ড ইনভেস্টমেন্ট। আর একটা কি বলছে, চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ও আর এর পরে বোঝাচ্ছে, লেখা আছে পরে, চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এই ফরেন, এই যে এটা কি বলছে বলতো, চেঞ্জ, চেঞ্জ মানে জানিস তো পরিবর্তন হবে, চেঞ্জ মানে পরিবর্তন হবে, কি ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এফ ই আর, এটা পরিবর্তন হয়, আমি বলবো কখন পরিবর্তন হয়, আর এটা পরিবর্তন করার কার হাতে থাকে? আরবিআই এর হাতে। এই যে আমাদের দেশে যত কারেন্সি থাকে না সব আরবিআই এর হাতে, সমস্ত কারেন্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্সি মানে মুদ্রা, যেগুলো মুদ্রা থাকে না, ডলার, এগুলো ইয়ের হাতে থাকে, আরবিআই এর হাতে থাকে, ঠিক আছে? সব বলবো এটা, দেখবার এক একটা করে পড়ি। বলছে বড়োইং অ্যান্ড লেন্ডিং, কি বলছে? বড়োইং মানে লোন ফ্রম অ্যাব্রড। তো বল, তুই বিদেশ থেকে লোন নিলাম থেকে তাকে বল, বিদেশ থেকে লোন নিলাম, তাহলে আমার দেশে টাকা আসছে না যাচ্ছে? তাহলে এটা কি বল, ডেবিট না ক্রেডিট? হয়ে গেল। লেন্ডিং, এবার আমার দেশ বিদেশকে টাকা ধার দিল, তাহলে আমার দেশ থেকে টাকা আসছে না যাচ্ছে? তাহলে কি হবে এটা? ডেবিট, দেখ লেখা আছে। ইনভেস্টমেন্ট, আমার দেশ বিদেশে ইনভেস্ট করলো, তাহলে আমার দেশ থেকে টাকা আসছে না যাচ্ছে? আমার দেশ যাচ্ছে, গেলে কি করবো, ডেবিট না ক্রেডিট? ডেবিট। তারপর কি বলছে, বলছে ফরেনের কোনো কোম্পানি আমার দেশে, টাটা কোম্পানি ইনভেস্ট করলো, আমাদের টাকা আসছে না যাচ্ছে? আসছে মানে ক্রেডিট। দেখেছিস সিম্পল জিনিস, অত ইজি ইজি জিনিস লেখা হয়। এবার চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ও আর টি বলবো, এটা বলবো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ জিনিসটা কি বলছে? বলছে এইটা, এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার হাতে থাকে? এটা কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক। আমাদের সেন্ট্রাল ব্যাংকের নাম কি জানিস তো? আমাদের সেন্ট্রাল ব্যাংকের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্টস অ্যাজ আ ফাইন্যান্সিং আইটেম ইন বিওপি। মানে এটা কি হয় জানিস তো, বিওপি যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, বিওপি যদি কোনো ঘাটতি হয়, মানে আমরা কি জানি, বিওপি সবসময়, বিওপি ফুল ফর্ম ব্যালেন্স অফ পেমেন্ট, সবসময় ব্যালেন্স রাখতে হয়, সবসময় ব্যালেন্স রাখতে হয়। যদি বিওপি যদি ব্যালেন্স না থাকে, তখন হস্তক্ষেপ কে করবে? সেন্ট্রাল ব্যাংক। বিওপি যদি ব্যালেন্স না থাকে, ঠিক আছে, ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে কে? এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার হাতে থাকে? সেন্ট্রাল ব্যাংকের হাতে। তাহলে কি বুঝতে পারলি এখান থেকে, যে বিওপি, একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি, করা আছে নিচে, এই যে নিচে করা আছে, বিওপি সবসময় ব্যালেন্স রাখতে হয়, বিওপি কে ব্যালেন্স রাখতে হয়। বিওপি ব্যালেন্স না থাকলে ওটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য কে এগিয়ে আসবে? সেন্ট্রাল ব্যাংক, আরবিআই। আর এটাই হচ্ছে, আর সেন্ট্রাল ব্যাংকের হাতেই থাকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ঠিক আছে, সব বলবো, সব ধর মানে $1 দাম এখন 88 টাকা চলছে, ডলার বেড়ে গেলে কি করবে সেন্ট্রাল ব্যাংক, ডলার কমে গেলে কি করবে, সব এগুলো সব আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখ এখানে কি লিখলাম, তো বলছে উইথড্রল, এই দেখ লেখা আছে উইথড্রল ফ্রম রিজার্ভ, ঠিক আছে, আর এখানে অ্যাডিশন টু রিজার্ভ, ঠিক আছে। বলছে এটা এটা পরে বলছে, আমি এটা পরে বোঝাচ্ছি, এটা এটা নিচে করা আছে, এই দেখেন নিচে করা আছে, দেখি একটা ছবি করা আছে, এই যে ও আর টি অফিসিয়াল রিজার্ভ থাকবে, সেটা নিচে করা আছে। দেখ একটা ডিফারেন্স করছি, ডিফারেন্স কি বলছে, এই দেখ, এটা কি লেখা আছে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমি বললাম না, ইনভেস্টমেন্ট করতে পারি, ইনভেস্টমেন্ট দু রকমের হয়, ইনভেস্টমেন্ট দু রকমের হয়, একটা এফডিআই, একটা হয় এফডিআই, আর একটা হয় এফপিআই। একটা এফডিআই, একটা এফপিআই। এফডিআই ফুল ফর্ম কি লেখা আছে দেখ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কি বললাম, ফুল ফর্ম দিতে পারে, ফুল ফর্ম তোর পরীক্ষা দিতে পারে, এফডিআই ফুল ফর্ম কি? এফডিআই ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর এফপিআই ফুল ফর্ম ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ভালো করে বুঝতে হবে জিনিসটা কি, এফডিআই মানে কি আর এফপিআই মানে কি। এফ আগে ফুল ফর্ম জানতে হবে, তারপর তুই বুঝতে পারবি। এফডিআই, এফ মানে ফরেন, এফ মানে ফরেন, আর আই মানে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আর মাঝখানে ডি মানে ডাইরেক্ট, আর ওখানে মাঝখানে বি, পি মানে পোর্টফোলিও। একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবার তোকে বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কি, আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে কি। দেখ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায়, যখন আমরা ইনভেস্ট করবো কোনো রকমের কোনো ফিজিক্যাল অ্যাসেটস বা ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে,
ফিজিক্যাল অ্যাসেটস বা ক্যাপিটাল অ্যাসেট। এখন বলি স্যার ফিজিক্যাল অ্যাসেট কাকে বলে, ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? উদাহরণ পর এই দেখ, তুই যদি ল্যান্ড, তুই একটা জমি কিনবি, জমিতে টাকা লাগাবি, তুই যদি জমিতে ইনভেস্ট করিস তাকে বলে ফরেন ডাইরেক্ট। ঠিক আছে, তুই যদি বিল্ডিং এ ইনভেস্ট করিস, তুই যদি ফ্যাক্টরিতে ইনভেস্ট করিস, তুই মেশিনে ইনভেস্ট করিস, এটাকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। স্যার তাহলে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনটা? তুই যদি ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্ট করি? ফিনান্সিয়াল অ্যাসেট। ওখানে কোথায় ইনভেস্ট করলি ভালো করে শোন, ওখানে ফিজিক্যাল অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট কাকে তুই বল, ফিজিক্যাল অ্যাসেট কাকে বলে? দেখ বোঝ, ফিজিক্যাল অ্যাসেট তুই ধর আজকে তুই একটা জমি কিনলি, তুই বাড়ি কিনলি, তুই মেশিন কিনলি, তুই ফ্যাক্টরি কিনলি, এগুলোকে বলে ফিজিক্যাল অ্যাসেট। এইগুলোকে তুই দেখতে পাচ্ছিস, ছুতে পাচ্ছিস। তো ফিজিক্যাল অ্যাসেটে ইনভেস্ট করলে তাকে বলে এফডিআই। কিন্তু তুই যদি ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করিস তাকে এফপিআই, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট শেয়ার। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে পড়েছি শেয়ার কি হলো? শেয়ার কিনলি, তুই ডিবেঞ্চার কিনলি, এইগুলোকে বলা হয় ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করা। ঠিক আছে, তো ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করার উদাহরণ হচ্ছে শেয়ারে ইনভেস্ট করা, ডিবেঞ্চার ইনভেস্ট করা, বন্ডে ইনভেস্ট করা। তো বোঝা গেল। এইবার বলছে কন্ট্রোল। এই দেখ, এফডিআই কন্ট্রোলটা কি বলেছে? এখানে পুরোপুরি কন্ট্রোল থাকে অ্যাসেটের উপর, এখানে পুরোপুরি কন্ট্রোল থাকে অ্যাসেটের উপর। এই যে এফডিআই কি করে? পুরোপুরি অ্যাসেটের উপর কন্ট্রোল করে, আর এফপিআই কি করে? ডু নট হ্যাভ কন্ট্রোল ওভার দ্য অ্যাসেটস। অ্যাসেটের উপর পুরোপুরি কন্ট্রোল থাকে। তাহলে এখানে অ্যাসেটের উপর কন্ট্রোল থাকে, ওখানে অ্যাসেটের উপর কন্ট্রোল থাকে। জাস্ট ছোট করে বলে দিলাম, কারণ যদি পরীক্ষায় টুক করে ছোট একটা পয়েন্ট বলে দেয়, আমি এটি বলে দিই। তারপর কি ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখন কি পড়ালাম? কারেন্ট অ্যাকাউন্ট পড়া হয়ে গেছে, ক্যাপিটাল অ্যাকাউন্টও পড়া হয়ে গেছে, কারেন্ট অ্যাকাউন্ট পড়ালাম, ক্যাপিটালও পড়ালাম। এবার করবো ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে ব্যালেন্স হবে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কি বলেছিলাম? রিসিপ্ট আর পেমেন্ট যদি সমান হয়, ব্যালেন্স। রিসিপ্ট বেশি, পেমেন্ট কম, সারপ্লাস। রিসিপ্ট কম, পেমেন্ট বেশি, ডেফিসিট। এটাই আবার একই লেখা। দেখ, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বলছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স। আচ্ছা, আচ্ছা এখানে তো কি করে লিখেছে কি বলতো? ক্যাপিটাল ইনফ্লোর মধ্যে কি কি পড়ে? ক্যাপিটাল কাছে ইনফ্লো মানে আসা। আচ্ছা ক্যাপিটালের মধ্যে কি কি আসে বলেছিলাম মনে পড়ছে? লোন আর ইনভেস্টমেন্ট। লোন আর বেসিক্যালি লোন আর ইনভেস্টমেন্ট তো আসে। কি আসে? লোন আর ইনভেস্টমেন্ট। তাহলে এখানে কি লিখেছে ব্যাপারটা দেখ, কি বলেছে বল। ক্যাপিটাল ইনফ্লোর মধ্যে কি কি বলেছে? বলছে রিসিভড অফ লোন ফ্রম অ্যাব্রড। লাইনের মানে বল, অ্যাব্রড মানে বিদেশ, বিদেশ থেকে লোন নিলাম। তাহলে এটা কি ক্যাপিটালের মধ্যে আসবে? কোথায় লেখা ছিল ক্যাপিটালের মধ্যে আসবে? দেখ কি লেখা ছিল, ক্যাপিটালের মধ্যে কি ছিল? বড়ই লেন্ডিং লেখা ছিল। তাহলে বিদেশ থেকে লোন নিলে কিসের মধ্যে আসবে? ক্যাপিটালের মধ্যে আসবে। তাহলে এটা কি ইনফ্লো হলো না আউটফ্লো হলো? বিদেশকে লোন দিলাম, ইনফ্লো হবে না আউটফ্লো হবে? এটা হচ্ছে ক্যাপিটাল আউটফ্লো। দেখে লেখা আছে রিসিভ অফ লোন ফ্রম অ্যাব্রড, এটা ইনফ্লো। আর এখানে কি বলছে? রিপেমেন্ট অফ লোন, রিপেমেন্ট অফ লোন। তুই বিদেশ থেকে লোন নিয়েছিস, বিদেশ থেকে লোন নিলে লোনটা কি করতে হবে? শোধ করতে হবে। তাহলে কি হলো? এটা ইনফ্লো হলো না আউটফ্লো হলো? আউটফ্লো। বোঝা গেল। 2 নম্বর পয়েন্টটা কি লেখা? সেল অফ অ্যাসেটস। আজকে আমার দেশে ভালো করে ধর, আমার দেশে একটা ল্যান্ড আছে, আমার দেশে একটা বিশাল বড় জমি আছে। বিদেশের কোনো একটা লোক বললো আমি এই জমিটা কিনতে চাই। তাহলে এই ল্যান্ডটা আমি কাকে বিক্রি করলাম? বিদেশের লোককে জমিটা বিক্রি করলাম। তাহলে বল আমার দেশে টাকা আসছে না যাচ্ছে? ইনফ্লো। কি ইনফ্লো? এটাকে ক্যাপিটাল ইনফ্লো। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল ইনফ্লো। আচ্ছা, উল্টো ভাবে ভাব, উল্টো ভাবে ভাব কি বলছে এখানে? আচ্ছা, আর কি হচ্ছে এখানে ব্যালেন্স ইন ক্যাপিটাল ইনফ্লো? সেল অফ শেয়ার। তুই শেয়ার বেচলি, আগেই বললাম শেয়ার বেচলাম মানে টাকা আসছে, ক্যাপিটাল ইনফ্লো। তারপর কি বলছে? ফরেন ইনভেস্টর ইনভেস্ট ইন ইন্ডিয়া। ওই ইউএস এর কোনো একটা কোম্পানি, কোনো একটা কোম্পানি আমাদের দেশে রিলায়েন্স কোম্পানি ইনভেস্ট করে, টাকা আসছে। ঠিক আছে, তো এইগুলো সব কার কার মধ্যে আসবে? ক্যাপিটাল ইনফ্লো। পড়তে হবে কোনগুলো ক্যাপিটাল ইনফ্লোর মধ্যে আসছে। সিম্পল ব্যাপার, একবার করে রিড মারলে হয়ে যাবে। এবার ক্যাপিটাল আউটফ্লোর মধ্যে কি আসবে? লোন শোধ করলাম, ইনভেস্টমেন্ট ইন শেয়ার অফ ফরেন কোম্পানি। তার আজকে আমাদের দেশ ইংল্যান্ডের কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করলো, টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। এটা কি হলো? ক্যাপিটাল আউটফ্লো। কোথায় ইনভেস্ট করলো? শেয়ারে ইনভেস্ট করলো। পারচেস অফ অ্যাসেটস ইন ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রি বিদেশে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে তার আমাদের দেশের কোনো লোক কোনো একটা জমি কিনে নিল, ওখানে মেশিন কিনলো, ফার্নিচার কিনলো, বিল্ডিং কিনলো। ওখানে কত সুন্দর সুন্দর বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, বাড়ি তৈরি হয়েছে। তো ওখানে গিয়ে বাড়ি কিনে
ঠিক আছে, তাহলে এগুলো কি হলো, কোথায় ইনভেস্ট করলো, কোন দেশে ইনভেস্ট করলো, ইংল্যান্ডে ইনভেস্ট করলো। আমার দেশে টাকা আসছে না যাচ্ছে, যাচ্ছে, তাহলে এটা কি আউটফ্লো, ক্যাপিটাল আউটফ্লো। তাহলে তোকে বুঝতে হবে। আচ্ছা, লেন্ডিং অ্যাব্রড, স্যার মানে লেন্ডিং অ্যাব্রড মানে, লেন্ডিং মানে কি? ধার দেওয়া। কাকে দিয়েছে? বিদেশিকে দিয়েছে। তাহলে জিনিসটা বুঝতে হচ্ছে কোনগুলো ইনফ্লোর মধ্যে, কোনগুলো আসছে আউটফ্লোর মধ্যে, কি কি আসছে। এবার ব্যালেন্সটা কর, দেখ ক্যাপিটাল ইনফ্লো, এ দেখছো ক্যাপিটাল ইনফ্লো ক্যাপিটাল আউটফ্লো যদি সমান হয় তখন কি বললো, ক্যাপিটাল ইনফ্লো যা হয়েছে ক্যাপিটাল আউটফ্লো যা তাই হয়েছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, ক্যাপিটাল ইনফ্লো বেশি হয়েছে, ধর ক্যাপিটাল ইনফ্লো ধর 500 হয়েছে আর ক্যাপিটাল আউটফ্লো ধর 400 হয়েছে, তাহলে কি হলো, সারপ্লাস। ক্যাপিটাল ইনফ্লো 400 হয়েছে আর ক্যাপিটাল আউটফ্লো 500 হয়েছে, তাহলে কি হলো, ডেফিসিট। এত অব্দি হলো তো, এত অব্দি হলো। এইবার দেখ দু কথা বাকি আছে। বলছে হাউ বিওপি, এইমাত্র বললাম বিওপির ফুল ফর্ম মনে আছে, বলছিলাম বল বিওপির ফুল ফর্ম বলতে হবে, বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট। বলছে কিভাবে, বলছি কিভাবে ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম হয়। আমি প্রথমে বলেছিলাম পড়াতে পড়াতে ব্যালেন্স পেমেন্ট কি হওয়া উচিত, ব্যালেন্স অফ পেমেন্ট জিরো হওয়া উচিত। বলেছিলাম কি জিরো, না বলে কি করে, ব্যালেন্স অফ পেমেন্ট কি বলেছিলাম, ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাসও হওয়া উচিত নয়, আবার ডেফিসিটও হওয়া উচিত নয়, কি হওয়া উচিত, ব্যালেন্স আউট, ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স আউট, ব্যালেন্স মানে জিরো হওয়া উচিত, ব্যালেন্স অফ পেমেন্ট সবসময় জিরো হওয়া উচিত। আর আরেকটা কথা আবার বলছি, পড়িয়েছিলাম সেকেন্ড পয়েন্টে পড়িয়েছিলাম, বল ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি কি, দুটো জিনিস থাকে, তাও বলি দুটো জিনিস কি কি থাকে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। কোথায় লেখা আছে স্যার, এই দেখ প্রথমে চলে আসে, এই দেখ বিওপি মানে কি কি থাকে, একটা ক্যাপিটাল একটা কারেন্ট। বিওপি সবসময় কি হওয়া দরকার, জিরো হতে হবে। আর বিওপির মধ্যে কি কি থাকে, কারেন্ট আর ক্যাপিটাল। তাহলে তুই বল এই দুটো মিলে, এইটা আর এইটা মিলে কি হতে হবে, তাহলে জিরো হতে হবে। তারপর কি করে জিরো হবে, ভাব ম্যাথমেটিক্স করি আমরা, জানি ম্যাথ জানি, কি করে এই দুটো যোগ করলে জিরো হবে। তার মানে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে, পজিটিভ হতো। এটা যদি -500 হয় তাহলে এটা +500, তাহলে জিরো হবে। স্যার উল্টো হতে পারে, স্যার এটা যদি -500 হয় তাহলে এটা +500 হবে, তাহলে তো জিরো হবে। এখানে এটাই লিখে দেখ, এটাই লেখা হয়েছে, এখানে এটাই লেখা হয়েছে। বলছে হাউ, কিভাবে ব্যালেন্স অফ পেমেন্ট ক্যান বি ইকুইলিব্রিয়াম অর ব্যালেন্স, করে ব্যালেন্স হয়। বলছে কারেন্ট অ্যাকাউন্টের সাথে ক্যাপিটাল অ্যাকাউন্ট যোগ করো তাহলেই ব্যালেন্স হবে। এবার তো বললাম কি কারেন্ট, কেননা ব্যালেন্স অফ পেমেন্টে কি কি থাকে, কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো মিলিয়ে যদি জিরো হয় তখনই ব্যালেন্স হবে। তা কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট মিলে যদি জিরো হয় তখন তো বিওপি ব্যালেন্স হয় বা ইকুইলিব্রিয়াম হয়। তো কি বলছে এখানে দেখ লেখা ডেফিসিট, সাপোজ ধর কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট বেরিয়েছে 500, কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট বেরিয়েছে 500, তাহলে কি করে জিরো হবে, কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট 500 বেরিয়ে গেছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হতে হবে, ডেফিসিট হতে হবে না সারপ্লাস হতে হবে, কত 500 হতে হবে, তাহলে তো জিরো হবে। উল্টো স্যার কারেন্ট অ্যাকাউন্টে ধরুন, কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস বেরিয়েছে 500, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হতে হবে, ডেফিসিট কত হতে হবে 500, তাহলে জিরো হবে। হয়ে গেল তো। এখানে দেখ একটা হলুদ কালি দিয়ে একটা কথা লিখেছি, মন দিয়ে শুনবি, অলওয়েজ চেঞ্জ ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হলো স্যার চেঞ্জ পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, এমসিকিউ দেয়, কাকে চেঞ্জ করব, কারেন্টকে চেঞ্জ করবো না ক্যাপিটালকে চেঞ্জ, মনে রাখবি সবসময় ক্যাপিটালকে চেঞ্জ করতে হয়, কারেন্ট অ্যাকাউন্ট কখনো চেঞ্জ করা যায় না। কারেন্ট অ্যাকাউন্ট স্টেবল, ফিক্সড কারেন্ট অ্যাকাউন্টকে হাতই দেওয়া যাবে না, কারেন্ট অ্যাকাউন্টে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে হবে কাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, যা চেঞ্জ ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখ এখানে আমি একটু মুছে দেখাই দিচ্ছি। তার মানে তোকে যে কোশ্চেন সেট করবে ও তোকে কারেন্ট অ্যাকাউন্ট বলে দেবে, ও বলে দেবে কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট বেরিয়েছে 5, তখন বলবি ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস 500 করুন না। তো ও কি কোনোদিন বলবে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেফিসিট -500, না কোনোদিন বলবে না। ও তোকে বলবে কারেন্ট অ্যাকাউন্ট, তোকে বলে দেবে তো চেঞ্জ করতে হবে কোন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোকে কারেন্ট অ্যাকাউন্ট বলে দেবে ক্যাপিটাল অ্যাকাউন্ট চেঞ্জ করতে দেবে, লিখেছি অলওয়েজ চেঞ্জ ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোথায় চেঞ্জ করতে, সবসময় ক্যাপিটাল অ্যাকাউন্টে চেঞ্জ করতে হবে, জিরো করতে গেলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে চেঞ্জ করতে হবে। বলছে হাউ ইজ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ফাইন্যান্স, তাহলে এইমাত্র বললাম কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলে কি করে ম্যানেজ করবি, তুই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, আমি কি বলেছিলাম, ডেফিসিট হোক বা সারপ্লাস হোক কার কথা বলবে কোশ্চেনে, কারেন্ট অ্যাকাউন্ট বলবে না ক্যাপিটাল অ্যাকাউন্ট বলবে,
কারেন্ট অ্যাকাউন্ট বলছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলে তুই কি করবি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলে তুই কি করতে হবে? স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টকে সারপ্লাস করতে হবে, হ্যাঁ কি না? ক্যাপিটাল অ্যাকাউন্টকে সারপ্লাস করতে হবে, লিখেছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মাস্ট বি ফাইন্যান্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস। এইমাত্র বললাম কারেন্ট অ্যাকাউন্ট যদি ডেফিসিট হয়, একটা ডেফিসিট হলে আরেকটাকে কি করতে হয়? একটা ডেফিসিট হলে আরেকটা কি করতে হবে? সারপ্লাস করতে হবে। তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়েছে, তাহলে সারপ্লাস কাজ করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, তাই তো লিখেছি। দ্যাট ইজ নেট ক্যাপিটাল ইনফ্লো, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস মানে স্যার পড়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস কোথায় ছিল? ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস কখন ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস? যদি ক্যাপিটাল ইনফ্লো বেশি, আউটফ্লো হচ্ছে, আউটফ্লো যদি ইনফ্লো বেশি হয় তখনই ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস কখন হবে? আউটফ্লো হচ্ছে যদি ইনফ্লো বেশি হয়। দেখ এখানে কোথায় লেখা আছে, এখানে লিখেছে, তাহলে কি লিখেছে? নেট ক্যাপিটাল ইনফ্লো। আর নেট ক্যাপিটাল ইনফ্লো মানে কি? ক্যাপিটাল রিসিভ মানে ক্যাপিটাল ইনফ্লো বেশি, ক্যাপিটাল আউটফ্লো হচ্ছে, তাই তো। ফর উদাহরণ কি বলছেন? সেলিং অফ অ্যাসেটস, বড়োইং ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে টাকা নিয়ে আসছে। তাহলে মোটামুটি একটু আইডিয়া হয়েছে ব্যাপারটা, একটু রিড করতে হবে। এবার কি বলেছে? অটোনোমাস ট্রানজাকশন আর অ্যাকোমোডেটিং ট্রানজাকশন, এটা তো বইতে আছে দেখছিলাম। অটোনোমাস ট্রানজাকশন কাকে বলে আর অ্যাকোমোডেটিং ট্রানজাকশন কাকে? তো অটোনোমাস ট্রানজাকশন কাকে বলে জানিস? এখানে লিখেছে দুস সেই সমস্ত ট্রানজাকশনকে অটোনোমাস ট্রানজাকশন বলে। কোন ট্রানজাকশন অটোনোমাস ট্রানজাকশন বলে? হুইচ আর ডান ফর ইকোনমিক মোটিভ লাইক প্রফিট মেকিং, যার মেন উদ্দেশ্য প্রফিট কামানো। প্রফিট কামানোর জন্য যে ট্রানজাকশন করা হয় তাকে বলা হয় অটোনোমাস। কি বললাম? অটোনোমাস ট্রানজাকশন কাকে বলে? যার মেন উদ্দেশ্য কি কামানো? প্রফিট কামানো। যে সমস্ত ট্রানজাকশনের মেন উদ্দেশ্য, মেন মোটিভই হচ্ছে মুনাফা কামানো, তাকে বলা হয় অটোনোমাস ট্রানজাকশন। আর অ্যাকোমোডেটিং ট্রানজাকশন কাকে বলে? অ্যাকোমোডেটিং আলাদা, অন্য। বলছে সেই সমস্ত ট্রানজাকশনকে অ্যাকোমোডেটিং ট্রানজাকশন বলে। স্যার কোন ট্রানজাকশনকে অ্যাকোমোডেটিং ট্রানজাকশন বলে? কি বলেছিলাম তোকে? বিওপি বলেছিলাম। বিওপি পড়ানো না এতক্ষণ ধরে কি করাচ্ছি? ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কি হওয়া উচিত? ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স মানে জিরো হওয়া উচিত। ব্যালেন্স অফ পেমেন্ট সবসময় জিরো হওয়া উচিত। অ্যাকোমোডেটিং ট্রানজাকশন কি বলে? বিওপি কে কি করে কারেক্ট করা যায় ওই টাইপের। ওর মেন উদ্দেশ্য, অ্যাকোমোডেটিং ট্রানজাকশনের মেন উদ্দেশ্য প্রফিট কামানো নয়, এর মেন উদ্দেশ্য বিওপি কে কারেক্ট করা, বিওপি কে ঠিক করা, মানে বিওপি কে জিরো করা, এর মেন উদ্দেশ্য। এর মেন উদ্দেশ্য কি? বিওপি কে জিরো করা। বলছে সেই সমস্ত ট্রানজাকশনকেই আমরা অ্যাকোমোডেটিং ট্রানজাকশন বলবো যে সমস্ত ট্রানজাকশন বিওপি যদি ইমব্যালেন্স থাকে। ইমব্যালেন্স মানে কি? ইমব্যালেন্স মানে কি? মানে ব্যালেন্স নেই। ব্যালেন্স নেই মানে কি? সারপ্লাস বা ডেফিসিট হয়েছে। ব্যালেন্স নেই মানে কি? সারপ্লাস বা ডেফিসিট হয়েছে। আর সারপ্লাস বা ডেফিসিট হয় বলে তখন কি করতে হবে? তখন ওটাকে কারেক্ট করবে, ঠিক করবে। সেই ঠিকঠাক করতে কে কি আসবে? অটো অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। তাহলে তোর পরীক্ষায় কি দিতে পারে? আমার যা মনে হয় এমসিকিউ তে এটাই দিতে পারে, যে ধর বললো যে প্রফিট কামানো মেন উদ্দেশ্য কোন ট্রানজাকশন, তখন বলবে অটোনোমাস ট্রানজাকশনের মেন উদ্দেশ্য প্রফিট। এখন যদি বলতে পারি যে অ্যাকোমোডেটিং ট্রানজাকশন মেন উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য বিওপি যদি ইমব্যালেন্স থাকে তাকে ঠিক করা, তবে বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। আচ্ছা অটোনোমাস ট্রানজাকশন কি বিওপির উপর ডিপেন্ড করে? আমি যখন এই যে এটার মেন উদ্দেশ্য কি প্রফিট কামানো, এ কি দেখে বিওপি ব্যালেন্স হয়েছে কি ব্যালেন্স হয়নি ম্যাটার করে ওর কাছে? অটোনোমাস ট্রানজাকশনের কাছে কি কোনো ম্যাটার করে? বিওপি কি হলো না হলো কোনো ম্যাটার করে? এর সঙ্গে বিওপির কোনো সম্পর্ক নেই, কিন্তু এর সাথে বিওপির সম্পর্ক আছে। কারণ বিওপি যদি ইমব্যালেন্স হয় ওটাকে কি করবে? কারেক্ট করবে। তার মানে কি অ্যাকোমোডেটিং ট্রানজাকশন কার উপর ডিপেন্ডেন্ট? বিওপির উপর ডিপেন্ডেন্ট। এ কি বিওপির উপর ডিপেন্ডেন্ট না? নেক্সট এফেক্ট অন বিওপি, ঠিক আছে। দেখ অটোনোমাস ট্রানজাকশনের কোনো ম্যাটারই করে না বিওপি হোক না হোক, বিওপি সারপ্লাস হোক, বিওপিতে কোনো ম্যাটারই করে না, টার্গেট প্রফিট কামানো। বলছে ক্রিয়েটস বিওপি, এই যে অটোনোমাস ট্রানজাকশনের ফলে তোর কি হতে পারে? বিওপি তৈরি হতে পারে, বিওপি সারপ্লাস হতে পারে, বিওপি ডেফিসিট হতে পারে অটোনোমাস ট্রানজাকশনের। কিন্তু অ্যাকাউন্ট ট্রানজাকশন কি করে? বিওপি কে ব্যালেন্স করতে সাহায্য করে।
অ্যাকাউন্ট টাইপ, এখানে কি ধরনের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়? এই দেখ, অটোনোমাস ট্রানজাকশন দুটো অ্যাকাউন্ট খুঁজে পাবি, ক্যাপিটাল কারেন্ট দুটোই পাবি। এই যে এখানে তুই ক্যাপিটালও পেতে পারিস আবার কারেন্টও পেতে পারিস, কিন্তু এখানে অনলি ক্যাপিটাল পাবি, অনলি ক্যাপিটাল পাবি। তাহলে তোকে কি বোঝালাম? এইমাত্র কি বললাম? বিওপি কে ব্যালেন্স করতে কে এগিয়ে আসে? বিওপি কে ব্যালেন্স করতে সাহায্য করে কে? কারেন্ট অ্যাকাউন্ট না ক্যাপিটাল অ্যাকাউন্ট? বললাম আগেরটা কি বলেছিল? কারেন্ট অ্যাকাউন্ট তো কোনোদিন বিওপি করবে না। এই যে এখানে কি লিখেছে, দেখ কি লিখেছে, অলওয়েজ চেঞ্জ ক্যাপিটাল অ্যাকাউন্ট। চেঞ্জ কাজ করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে চেঞ্জ করতে হবে। তাই এখানে বলেছে, দেখ এখানে বলেছে, ভালো করে পড়তে হবে, ফাউন্ড অনলি দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। আদার নেম, এই অটোনোমাস ট্রানজাকশন আরেকটা নাম কি? অ্যাবাভ দ্য লাইন আইটেম, মানে ওর মধ্যে যা থাকবে ওর বাইরে গিয়েও কাজ করবে, কিন্তু এটা ওর মধ্যে থেকেই কাজ করবে, বিলো দা লাইন। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন আইটেম, একটা বিলো দা লাইন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছো। এবার দেখ, মানে এখানে যেমন কি, এখানে অ্যাবাভ দ্য লাইন আইটেম এগুলো ম্যাটার করে না, মানে ওর যা থাকে তার বাইরে গিয়েও কাজ করতে হবে। ওর আন্ডারে যা থাকে তার বাইরে গিয়ে কাজ করতে পারে। ও ওর আন্ডারের মধ্যে থেকেই কাজ করে, বাইরে যেতে পারে। এখানে দেখবো যে অটোনোমাস রিসিভ, ভালো করে শুনবি কিন্তু, অটোনোমাস কোন পয়েন্টটা বোঝাচ্ছেন স্যার? এই যে এইটা বোঝাচ্ছে, এই না, এটা কি লেখা আছে এখানে? এই দেখ, অটোনোমাস রিসিভ আর একটা অটোনোমাস পেমেন্ট, কি দেখেছিস? অটোনোমাস রিসিভ ধর 100, অটোনোমাস রিসিভ ধর 100, আর অটোনোমাস পেমেন্ট ধর 90। তাহলে বল অটোনোমাস রিসিভ 100 আর অটোনোমাস পেমেন্ট 90, তাহলে কি হলো? তাহলে রিসিভ বেশি পেমেন্ট কম, তাহলে কি হলো? সারপ্লাস তৈরি হলো। এই সারপ্লাসটা কি বলে? বিওপি সারপ্লাস। আমি কি বলেছিলাম? অটোনোমাস থেকেই তো সারপ্লাস তৈরি হয়, সারপ্লাস দেবে কি বলেছিলাম না? অটোনোমাস ট্রানজাকশন থেকে কি তৈরি হয়? ডেফিসিট হতে পারে, আবার সারপ্লাসও হতে পারে। দেখ তাই লিখেছি, অটোনোমাস রিসিভ যদি বেশি হয় তখন বিওপি সারপ্লাস, আর অটোনোমাস রিসিভ যদি কম হয় তখন বিওপি ডেফিসিট, আর দুটো যদি সমান হয় তখন তাকে কি বলে? বিওপি ব্যালেন্স। এবার বলেছিলাম কিছুক্ষণ আগে, বলেছিলাম পরে পড়াবো, কিছুক্ষণ আগে বলেছিলাম পরে পড়াবো। এই যে এইটা বলেছিলাম, চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। কি বলেছিলাম কিছুক্ষণ আগে? বললাম না, দেখ কোথায় বলেছিলাম ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মনে পড়ছে? এই এটা বলেছিলাম পরে পড়াবো, এইটা চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে ওআরটি। ওআরটির ফুল ফর্ম অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন, দেখেছিস তো? এটা বলতে কি বোঝায়? কি বলেছিলাম? এটা কার কাছে থাকে? এটা কার হাতে থাকে? চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ, এটা আরবিআই এর হাতে থাকে। ঠিক আছে, যদি দেশে যদি বিওপি যদি ইমব্যালেন্স থাকে, ওইটাকে কি করে? কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক আছে তো, কি করে? দেখ, অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন বলতে কি বোঝায়? রেফার্স টু দা বাইং মানে কি? কেনা। সেলিং মানে কি? বেচা। কেনে এবং বেচে অফ ফরেন কারেন্সি বাই আ সেন্ট্রাল ব্যাংক টু স্টেবিলাইজ দা ব্যালেন্স অফ পেমেন্ট। তার মানে কি হচ্ছে? এই ওআরটি বলতে কি বোঝায়? ওআরটি বলতে বোঝায় কিনবে এবং বেচবে। কি কিনবে বেচবে? কি কিনবে বেচবে? কারেন্সি। আচ্ছা, কারেন্সি কে কেনে কে বেচে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক কারেন্সি কেনে এবং বেচে। আবার বলছে, যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, যে কোনো দেশে, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক আরবিআই, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক আছে, তো সেন্ট্রাল ব্যাংক কি করবে? কারেন্সি কিনবে এবং বেচবে। কেন কেনে আর বেচে? ব্যালেন্স অফ পেমেন্ট কে কি করার জন্য? স্টেবিলাইজ করার জন্য, জিরো করার জন্য, ব্যালেন্স অফ পেমেন্ট কে জিরো করার জন্য। ওর মেন উদ্দেশ্য থাকে, মেন মোটিভ থাকে ব্যালেন্স অফ পেমেন্ট কে জিরো করা। ব্যালেন্স অফ পেমেন্ট কে জিরো করার জন্যই ও ফরেন কারেন্সি কিনবে এবং বেচবে। ঠিক আছে, দিস ট্রানজাকশন লিড টু চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। সাপোজ ধর তোর আজকে আরবিআই এর কাছে ধর, সাপোজ ধর $1,000 আছে, কি বললাম? আরবিআই কাছে সাপোজ $1,000 আছে, ঠিক আছে? এইবার বিওপি কি করতে হবে? জিরো করতে হবে। বিওপি তে শর্ট পড়ছে $200, ধর 200 শর্ট পড়ছে, তখন কি করবো? আরবিআই বলে নাও এখান থেকে 200, তাহলে কি হলো? এটা বাড়লো না কমলো? বুঝিস? এটা হচ্ছে আরবিআই এর কাছে ধর $1,000 আছে, ঠিক আছে? এবার তোর বিওপি শর্ট বেরিয়েছে, বিওপি ডেফিসিট বেরিয়েছে 200। তা বিওপি কে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? এখানে 1000 থেকে 200 এখানে দিতে হবে, তাহলে 1000 থেকে 200 দিলে এখানে কত হয়ে গেল? 800 হয়ে গেল। এখানে লিখেছে
বিওপি ব্যালেন্স করতে কাজে লাগে। ঠিক আছে, বিওপি ব্যালেন্স করতে কে কি আসবে? ওআরটি, অফিসিয়াল ট্রান্সফার রিজার্ভ, অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন। বলছে ইউজ টু কভার বিওপি ডেফিসিট, যদি বিওপি যদি ডেফিসিট থাকে সেটাকে কভার করবে, বা বিওপি যদি সারপ্লাস থাকে, ধর বিওপি তে সারপ্লাস বেরিয়েছে, বিওপি যদি সারপ্লাস থাকে তখন কি করবে? তো বলছে ইউজ টু কভার বিওপি ডেফিসিট আর অ্যাবজর্ব বিওপি সারপ্লাস মেকিং ইট অ্যান অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। এবার বলে স্যার অ্যাকোমোডেটিং ট্রানজাকশন এখানে কি করলাম, এখানে কি করলাম, এখানে কি করলাম? দেখ অ্যাকোমোডেটিং ট্রানজাকশন কি বলেছিল? পিওপি যদি ইমব্যালেন্স থাকে, পিওপি যদি ইমব্যালেন্স থাকে সেটাকে কারেক্ট করবে। কে কারেক্ট করে? পিওপি যদি ইমব্যালেন্স থাকে তাহলে সেটাকে কারেক্ট কে করে? অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। আর অ্যাকোমোডেটিং ট্রানজাকশনটাই হচ্ছে ওই ওআর, একই জিনিস। এখানে লিখেছে ইউজ কভার বিওপি ডেফিসিট, যে বিওপি যদি ডেফিসিট থাকে সেটাকে কভার করব, আর বিওপি যদি সারপ্লাস থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেব, মেকিং ইট অ্যান অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। আচ্ছা, আরেকটা কি বলেছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন কি বলেছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন আগেই বলেছে, সিন্স ইট এফেক্ট ফরেন রিজার্ভ, ঠিক আছে, ইট ফল আন্ডার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ বিওপি। আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন কার মধ্যে আসে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন কার মধ্যে আসবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট বিওপির মধ্যে আসবে। বলছে সিন্স এফেক্ট ফরেন রিজার্ভ, এটা ফরেন রিজার্ভকে এফেক্ট করছে। আর বলছে কি মোর রেলিভেন্ট ইন ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। আচ্ছা, এক্সচেঞ্জ রেট দু রকমের হয়, এক্সচেঞ্জ রেট দু রকমের হয়, একটা ফিক্সড হয় আর একটা ফ্লেক্সিবল হয়। একটা ফিক্সড মানে স্থির বিনিময় হার, আর ফ্লেক্সিবল মানে নমনীয় বিনিময় হার। একটা ফিক্সড হয় আর একটা ফ্লেক্সিবল, ঠিক আছে। বলছে মোর রেলিভেন্ট ইন ফিক্সড। আচ্ছা, এটা আমি কারটা নিয়ে পড়াচ্ছি, এই যে এটা পড়ছে কাকে নিয়ে আলোচনা করছে? সেন্ট্রাল ব্যাংক নিয়ে আলোচনা করছে। কাকে নিয়ে আলোচনা করছে? সেন্ট্রাল ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক কি করে দেখ, বলছে আন্ডার আ ফিক্সড এক্সচেঞ্জ রেট দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাক্টিভলি ইন্টারভেন্স, ঠিক আছে, ইন দ্য ফরেক্স মার্কেট। অ্যাকচুয়ালি পুরোপুরি নাক গলায় বলতে পারি বা হস্তক্ষেপ করে ফিক্সড এক্সচেঞ্জ রেট কার হাতে থাকে? সেন্ট্রাল ব্যাংকের হাতে, ঠিক আছে। বলছে মোর রেলিভেন্ট ইন ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, আন্ডার আ ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেটে কি হবে? সেন্ট্রাল ব্যাংক অ্যাক্টিভলি ইন্টারভেন্স মানে কি বলছো? হস্তক্ষেপ করে। ইন্টারভেন্স মানে হস্তক্ষেপ, ক্যাপিটাল অ্যাকাউন্টকে মানে সেন্ট্রাল ব্যাংক পুরোপুরি হস্তক্ষেপ করে ফরেন মার্কেট, মানে ফরেক্স মার্কেট, মানে যেখানে তোর ডলার কেনা বেচা হয়, ঠিক আছে, তো কারেন্সি। এবার দেখ এটা একটু দেখ, যদি বুঝতে অসুবিধা একটু দেখে নে। এই দেখ হাউ অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন, ওআরটি কি করে কাজ করে? প্রশ্ন হয় ওআরটি কি করে কাজ করে, ওআরটি কি করে কাজ করে। এই দেখ এখানে এটা কি হচ্ছে, তার সাপোজ বিওপি ডেফিসিট হয়েছে, এটা দেখতে পাচ্ছিস তো, ঠিক আছে। রিজার্ভ কত? সেন্ট্রাল ব্যাংক, এটা ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংকের কাছে ধর $1000 আছে। কত? সেন্ট্রাল ব্যাংকের কাছে $1000 আছে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। এবার এটা হচ্ছে মার্কেট, এটা কি? এটা হচ্ছে মার্কেট, এটা মার্কেট। মার্কেটের ডেফিসিট হচ্ছে 200, মার্কেটের ডেফিসিট কত? $200। তা মার্কেটের ডেফিসিট যদি $200 হয়, তাহলে এই মার্কেটে যে ডেফিসিট, আমরা কি জানি বিওপি কে কি করতে হয় সবসময়? জিরো করতে হয়, ব্যালেন্স করতে হয়। এই $200, এই $200 ঘাটতি আছে, ঘাটতিটাকে পূরণ করার জন্য কে এগিয়ে আসবে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক তখন কি করবে? এই $200, এই $200, এই যে $200 দিয়ে দেবে, কাকে দিয়ে দেবে? মার্কেটকে দেবে। মানে কি লিখেছে? সেল করবে, $200 সেল করবে। বোঝার না? এটা কি লেখা ছিল? অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন বলছে কি বোঝায়? বাইং অর সেলিং ফরেন কারেন্সি। কখনো বেচবে সেন্ট্রাল ব্যাংক, কখনো বেচবে, কখনো কিনবে। তাহলে কখন বেচলো? দেখ যখন ডেফিসিট হয় তখন ও বেচে দিল, $200 বেচে দিল। তা $200 বেচে দিলে এখানে জিরো হয়ে গেল। তাহলে তোর কাছে ছিল $1000, তুই $200 বেচে দিলে, এখন কত ডলার হয়ে গেল? $800। In case of POP deficit, central bank sell foreign exchange to stabilize BOP। বুঝতে পেরেছিস? BOP কে জিরো করার জন্য, BOP কে জিরো করার জন্য সেন্ট্রাল ব্যাংক কি করলো? বেচে দিল। কি বেচে দিল? কারেন্সি বেচে দিল, ডলার বেচে দিল। এফেক্ট কি হবে? ডিক্রিজ ইন অফিসিয়াল রিজার্ভ। এক্ষেত্রে অফিসিয়াল রিজার্ভ 1000 ছিল, এখন কত হয়ে গেল? 800। বাড়লো না কমলো? কমলো, ঠিক আছে, কমলো। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা কি হলো? তোকে ইনফ্লো হলো না আউটফ্লো হলো? বেচে দিল, বেচে দিল। ধর আজকে আমাদের দেশ $200 বেচে দিল, $200 বেচে দিলে টাকা আসলো না গেল? বেচে দিল তো ডলার, ওর $1000 ছিল, $200 বেচে দিল,
তো $200 বেঁচে দিলে ডলার তো কমে গেল, তো ডলার কমে গেলে টাকা আসছে, এটা হচ্ছে ইনফ্লো হচ্ছে, এইটে বসবে। সেম ভাবে বিওপি সারপ্লাস, ধর বিওপি সারপ্লাসটা কি করে, ধর বিওপি এটা ডেফিসিট এবং এটা সারপ্লাস হবে, সারপ্লাস আর 200 আছে, ঠিক আছে, তখন কি করবে, সারপ্লাস যদি 200 থাকে তাহলে বিওপি কে কি করতে হবে, অ্যাডজাস্ট করে 0 করতে হবে, তখন কি করবে, এই 200 কি করবে, এটা কিনে নেবে, এটা কি করবে, ও কিনে নেবে, পারচেস করবে, বুঝতে পারলি, বাই $200, বুঝতে পারলি, $200 কি করলো, কিনে নিল, তাহলে কিনে নিলে কত হবে, 1000 ছিল, আর $200 কিনে নিলে কত হয়ে গেল, তখন রিজার্ভ কত হয়ে গেল, 1200, থাকি না, বুঝতে পারলি গল্পটা কি বললাম, যখন ডেফিসিট থাকবে তখন বেচে দেবে, আর যদি ঘাটতি সারপ্লাস থাকে তখন কিনে নেবে। তাহলে কি হবে, ইন কেস অফ বিওপি সারপ্লাস সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, বাই ফরেন এক্সচেঞ্জ টু স্টেবিলাইজ বিওপি, বিওপি কে স্টেবিলাইজ করার জন্য ফরেন এক্সচেঞ্জ মানে কারেন্সি কিনে নিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এর ফলে কি হবে, অফিসিয়াল রিজার্ভ বেরিয়ে যাবে এবং এটা ডেবিট দিকে বসবে। আর ব্যালেন্স বিওপি তো কিছুই করতে হবে, দুটোই দুটোই সমান আছে, বিওপি জিরোই আছে, ব্যালেন্স বিওপি কখন হয়, যখন বিওপি জিরো, বিওপি জিরো হলে সেন্ট্রাল ব্যাংকে কিছু করতে হবে না। বলছে নো নিড ফর অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন ইফেক্ট নো চেঞ্জ ইন রিজার্ভ। সিম্পল সামারি, একটা সামারি কি দিয়েছে, বিওপি ডেফিসিট, বিওপি যদি ডেফিসিট হয়, এবার তো কি বললাম, বিওপি ডেফিসিট হলে কি করতে হবে, বিওপি ডেফিসিট হলে কি করবে, সেন্ট্রাল ব্যাংক কারেন্সি কি করবে, বেচে দেবে, কারেন্সি বেচে দেবে, এই যে সেল ফরেন এক্সচেঞ্জ, তাহলে কি হবে, রিজার্ভ কমে যাবে, এটা ক্রেডিট দিকে বসবে। আচ্ছা, বিওপি সারপ্লাস হলে কি হবে, সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ কিনে নেবে, মানে কারেন্সি কিনে নেবে, তাহলে রিজার্ভ বেড়ে যাবে, ডেবিট দিকে বসবে। আর ব্যালেন্স হলে কিছুই করতে হবে। লাস্ট টপিক শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যালেন্স ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড, ছোট্ট কনসেপ্ট ব্যালেন্স অফ ট্রেড, মানে মেইনলি এই চ্যাপ্টারটার নাম কি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড একদম ছোট কনসেপ্ট, দেখ এক পাতা আছে, এক পাতা অল্প একটু, এই ব্যালেন্স অফ ট্রেড কিচ্ছু নেই। ব্যালেন্স অফ পেমেন্ট এর কি ছিল, কিছুক্ষণ আগে বললাম, বড় কনসেপ্ট কে, ট্রেড বড় নাকি পেমেন্ট বড় ছিল, কি বলেছিলাম, পেমেন্ট বড় ছিল, ট্রেডের মধ্যে শুধু গুডস আসে, ট্রেডে শুধু গুডস আসে, আর পেমেন্টে গুডস আসে, মনে কর ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ইউনিল্যাটারাল আইটেম, ক্যাপিটাল সব আসে পেমেন্টে। তাহলে বড় কনসেপ্ট কে, ট্রেড বড় নাকি পেমেন্ট বড়, বলেছিলাম মনে রাখতে হবে, পেমেন্ট বড়। বলছে ব্যালেন্স অফ ট্রেড বলতে কি বোঝায়, ডিফারেন্স, ডিফারেন্স কার কার মধ্যে, এক্সপোর্ট আর ইম্পোর্ট অফ গুডস, বুঝতে পারলি, বুঝতে পারলি, এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস, ডিফারেন্স করে করে ব্যালেন্স হয়, ব্যাস হয়ে গেল। তাহলে এক্সপোর্ট মাইনাস, এগুলো সব আছে এমসিকিউ, তুই দেখবি ভরে ভরে এমসিকিউ আছে, এগুলো সব এমসিকিউ আছে। ব্যালেন্স অফ ট্রেড বের করার ফর্মুলা কি, এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস, ফর্মুলা এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ। টাইপস, ব্যালেন্স অফ ট্রেড কত রকমের হয়, তিন রকমের হয়, তিন রকমের ব্যালেন্স অফ ট্রেড হয়, একটা ব্যালেন্স, একটা সারপ্লাস, আর একটা ডেফিসিট, ওই একই কথা। যদি এক্সপোর্ট অফ গুডস আর ইম্পোর্ট অফ গুডস সমান হয় তখন ব্যালেন্স, যদি এক্সপোর্ট বেশি হয় ইম্পোর্ট কম হয় তখন তোর সারপ্লাস, যদি যদি এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি তখন ডেফিসিট। ঠিক আছে, এটা না এখানটায় লেখাটা হবে, এখানটা ভুল হয়ে গেছে, এই জায়গাটা এখানটা তৈরি হবে। আচ্ছা তোকে জিজ্ঞাসা করছি, বল দেখি, আজকে আমাদের দেশ কোনটা করা ভালো, ইম্পোর্ট বেশি করা ভালো নাকি এক্সপোর্ট বেশি করা ভালো, বল দেখি, ইম্পোর্ট বেশি করা ভালো নাকি এক্সপোর্ট বেশি করা ভালো, এক্সপোর্ট, এক্সপোর্ট যদি বেশি করে তাহলে দেশের দেশের অর্থনীতির জন্য ভালো না খারাপ, ভালো। তাহলে এখানে এই 2 নম্বর সিনারিও যদি দেখে এক্সপোর্ট বেশি হয় তাহলে কি বলবো, ফেভারেবল অফ দ্য ইকোনমিক, ফেভারেবল মানে কি, তোর অর্থনীতির জন্য খুব ভালো, ফেভারেবল মানে তোর পক্ষে, ফেভারেবল মানে তোর পক্ষে, আর আনফেভারেবল মানে তোর বিপক্ষে যাচ্ছে। আজকে দেশ যদি এক্সপোর্ট বেশি করে তাহলে দেশের অর্থনীতির জন্য ভালো না খারাপ, ভালো, এটাকে বলে ফেভারেবল অফ দ্য ইকোনমি। আর যদি দেশ যদি ইম্পোর্ট বেশি করে, এটা অর্থনীতির জন্য ভালো না খারাপ, খারাপ, এটাকে বলে আনফেভারেবল অফ দ্য ইকোনমি। ফিচার্স, এর ফিচার্স গুলো কি কি আছে, ব্যালেন্স অফ ট্রেডের ফিচার্স কি কি দেয়, ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে কি ইনক্লুড থাকে, গুডস, গুডস ইনক্লুড থাকে, ভিজিবল আইটেমস, এক্সক্লুড থাকে সার্ভিস, বলেছিলাম এর মধ্যে গুডস থাকবে সার্ভিস থাকবে। এর আরেকটা নাম ব্যালেন্স অফ ট্রেডের আরেকটা নাম ট্রেড ব্যালেন্স বা ব্যালেন্স অফ ভিজিবল ট্রেড। আর আরেকটা কি বলেছিলাম, এই তো বলেছিলাম, বারবার বলেছি,
এটা অনেক ন্যারো কনসেপ্ট, মানে ছোট ধারণা। ব্যালেন্স অফ ট্রেড ছোট ধারণা, হ্যাঁ কি না? ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্টের তুলনায় ছোট ধারণা না বড় ধারণা? ব্যালেন্স অফ ট্রেড ছোট না বড়? ছোট। তাই ব্যালেন্স অফ ট্রেড ইট ইজ আ ন্যারো কনসেপ্ট as it is only a part of balance of payment. ডিফারেন্স করবো, ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড আর ব্যালেন্স অফ পেমেন্ট। ট্রেড আর পেমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি বলো? এত পড়ার দরকার, আমি বলছি ট্রেডের মধ্যে কি আসে, কি বলেছিলাম? ট্রেড কি বলেছিলাম? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অফ গুডস এন্ড ইম্পোর্ট অফ গুডস, তাই লেখা আছে। ব্যালেন্স অফ ট্রেড বলতে কি বোঝায়? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ ভিজিবল আইটেম অফ গুডস, হয়ে গেল, অফ আ কান্ট্রি উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর ব্যালেন্স অফ পেমেন্টে কি আসবে? বলছি ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি কি আসবে? সবকিছু আসে, সবকিছু আসে। বলছে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দ্যাট রেকর্ডস অল ইকোনমিক ট্রানজাকশন বিটুইন আ কান্ট্রি এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওই প্রথম লাইন যেটা লেখা আছে, ব্যালেন্স অফ পেমেন্ট বলতে কি বোঝায়? একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যেটা সমস্ত ইকোনমিক ট্রানজাকশনের রেকর্ড করা হয় সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে, একটা বছরের। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেডে কি রেকর্ড করা হয়? শুধুমাত্র কি রেকর্ড করা হয়? গুডস, শুধুমাত্র গুডস, ভিজিবল আইটেম, তো ভিজিবল আইটেমস। আর এখানে কি শুধু গুডস রেকর্ড করা হয়? ভিজিবল আইটেম না স্যার, এখানে ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ইউনিলাটারাল ট্রান্সফার, ক্যাপিটাল সব। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড স্যার এটা একটা ন্যারো কনসেপ্ট আর এটা ওয়াইডার কনসেপ্ট। এটা ছোট, ওটা বড়। আচ্ছা, an unfavorable BOP can be covered favorable BOP, হ্যাঁ, বলছে ব্যালেন্স অফ ট্রেড যদি আনফেভারেবল হয়, ব্যালেন্স অফ ট্রেড যদি আনফেভারেবল হয়, তাহলে এটাকে কভার করব কি করে? আনফেভারেবল মানে নেগেটিভ, যদি নেগেটিভ মানে ডেফিসিট, ব্যালেন্স অফ ট্রেড যদি ডেফিসিট হয়, তাহলে এটাকে মেকআপ করার জন্য কে এগিয়ে আসবে? ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। এই যে বলেছে আনফেভারেবল বিওটি, আনফেভারেবল বিওটি, ঠিক আছে, কভার করবে কিসের মাধ্যমে? ফেভারেবল বিওপি দিয়ে। আর যদি আনফেভারেবল বিওপি হয়, ওটা কখনোই বিওটি কভার করতে পারবে না। এই পয়েন্টটা ভালো করে পড়ে নিন। বলছে বিওটি, আমরা করছি বিওটি আর বিওপি। বিওটি যদি নেগেটিভ হয়, বিওটি যদি নেগেটিভ হয়, তখন ওটাকে ব্যালেন্স করার জন্য কে এগিয়ে আসবে? বিওপি এগিয়ে আসবে। কিন্তু বিওপি যদি নেগেটিভ হয়, বিওটি একা এগোতে পারবে না, বিওপি ছাড়াও আরো অনেককে আসতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, এখানে কি বলছে? এক্সাম্পল, এক্সাম্পল কি? এর এক্সাম্পল অনেক এক্সাম্পল হয়, কয়েকটা দিয়েছি। এক্সপোর্ট আর ইম্পোর্ট, টি, মেশিন, টেক্সটাইল, এগুলো। আর এর এক্সাম্পল ফরেন ইনভেস্টমেন্ট, আরো এর অনেক এক্সাম্পল হয়, আমি দুটো তিনটে এক্সাম্পল দিয়েছি। ফরেন ইনভেস্টমেন্ট, বরোইং ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, রেমিটেন্স, এই। লাস্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড আর কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্ট কার পার্ট ছিল মনে করে? কারেন্ট অ্যাকাউন্ট কার পার্ট ছিল? বিওপির পার্ট ছিল। ব্যালেন্স অফ ট্রেডে কি আসে? স্যার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ। আর এখানে কারেন্ট অ্যাকাউন্টে কি আসবে? স্যার এক্সপোর্ট আসবে এন্ড ইম্পোর্ট আসবে, দুটোই আসবে। ভিজিবল এন্ড ইনভিজিবল। কারেন্ট অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে কি শুধু ভিজিবলই আসতো, ইনভিজিবল আসতো না? কারেন্ট অ্যাকাউন্টে ভিজিবল আসে, ইনভিজিবল আসে, বাট ইউনিল্যাটারাল আসে, ইউনিল্যাটারাল ছিল। এটা ন্যারো কনসেপ্ট, এটা ওয়াইডার কনসেপ্ট। কেন স্যার ন্যারো কনসেপ্ট? কারণ এর মধ্যে শুধু গুডস আসে, আর এখানে গুডস সার্ভিস সব আছে। আচ্ছা, it involve international transaction relating to physical good which can be, আচ্ছা শোন, ব্যালেন্স অফ ট্রেডে কি কি আইটেম? ব্যালেন্স অফ ট্রেড কি নিয়ে আলোচনা? শুধুমাত্র গুডস, বুঝিস? ব্যালেন্স অফ ট্রেড কি নিয়ে আলোচনা করো? গুডস। যখন দেশের বর্ডার পার করবে, তো ব্যালেন্স অফ ট্রেড দেখা যাবে কি দেখা যাবে? গুডস দেখা যায় তো, বুঝিস কি বললাম? দেখ কি লেখা যায়, ইট ইনভলভ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, মানে ধর ভারত থেকে চাল যখন বাংলাদেশে যাচ্ছে, চাল গুডস, বর্ডার যখন পার করবে দেখতে পারবো কি দেখতে পারবো? কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে শুধু কি গুডস যায়? সার্ভিসও যায়। গুডসটা দেখতে পারবো না, কিন্তু সার্ভিস দিলে দেখতে পারবো। ধর সাপোজ ধর আমি পড়াচ্ছি বিদেশের কোনো একজন লোককে, তাহলে কি সার্ভিসটা দেখতে পারবো? এটাও দেখতে পারবো। তাহলে বুঝতে পারলি ডিফারেন্সটা? লাস্ট পয়েন্ট, ব্যালেন্স অফ ট্রেডের ডিফারেন্স কি? আরে ফর্মুলা, এক্সপোর্ট অফ গুডস থেকে ইম্পোর্ট অফ গুডস মাইনাস করে। আর এখানে কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ট্রেড তো নিবি, এছাড়াও ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে কি আসে? স্যার ভিজিবল চলে আসে, এর মধ্যে কি আসে? ভিজিবল। কারেন্ট অ্যাকাউন্টে ভিজিবল আসে আর ইনভিজিবল দুটোই আসে। ওর বাংলাটা কি নিচে যাচ্ছে করে রিড করে নিতে পারবি, দেখ তুই বুঝতে পারবি। দেখ কি বলেছে, আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? কি বলছে? কোন দেশের জনসাধারণ নিজের দেশের
আভ্যন্তরীণ জানিস না কাকে বলে? আভ্যন্তরীণ আগে তো ক্লাস 11 এ ইকোনমিক্সে সেকেন্ড সেমিস্টার পড়েছিলাম না আভ্যন্তরীণ কাকে বলে? আভ্যন্তরীণ মানে কি? দেশের মধ্যে যদি বাণিজ্য হয় তাকে বলে আভ্যন্তরীণ। আর বৈদেশিক বাণিজ্য কাকে বলে? এক দেশ থেকে অন্য আরেক দেশে। বলছে কোন দেশের জনসাধারণ নিজের দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ব্যবসা বাণিজ্য করে বা দ্রব্য সামগ্রী সেবার লেনদেন করে তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। একটি দেশে বসবাসকারী অধিবাসীদের মধ্যে যে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক স্থাপিত হয় তা বা বাণিজ্য হয় তাকে বলা সিম্পল জিনিস। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যখন দ্রব্য সামগ্রী সেবার লেনদেন চলে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। বারবার মাথায় রাখবি আভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক বাণিজ্য হোক এখানে কি শুধু দ্রব্য আলোচনা বলেছে নাকি সেবাও বলেছে? দ্রব্য সেবা দুটোই, গুডস এবং সার্ভিস দুটোই বলেছে। এক দেশের অধিবাসীদের সঙ্গে পৃথিবীর অন্য দেশের অধিবাসীদের যে অর্থনৈতিক লেনদেন সম্পর্ক স্থাপিত হয় বা বাণিজ্য হয় সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্য। এবার বলছে কি ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট পড়ালাম আজকে যখন ইংলিশে শুরু করলাম প্রথমে কি শুরু দিয়ে শুরু করলাম? পিওপি। পিওপি কাকে বলে? স্যার এটা এখানে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড বলেছিলাম। ফিনান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড করা হয় এক বছরে। এক বছরে যত ফিনান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড করা হয় এক দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশে। তাহলে কি লিখেছে? একটি নির্দিষ্ট সময় স্যার মানে একটা বছরে একটা দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের জনসাধারণ বললাম যাবতীয় অর্থনৈতিক লেনদেন মানে ইকোনমিক ট্রানজাকশন ধারাবাহিক হিসাবকে ওই দেশের। এটাই তো বললাম, এটাই তো বললাম। ইংলিশে তো এই কথাটাই লেখা আছে। এই যে এখানে বাংলা যেটা লিখেছি এটাই ইংলিশে লেখা আছে। বলছে লেনদেন উদ্বৃত্তের হিসাবটি, লেনদেন উদ্বৃত্ত মানে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট একটা ব্যালেন্সের মাধ্যমে প্রকাশ করা। হ্যাঁ মাথায় রাখবে ব্যালেন্স অফ পেমেন্ট একটা ব্যালেন্সটা হলো দেখা যায়। আচ্ছা তোকে ছোট করে ব্যালেন্স শিট বলে দিই কেমন দেখতে হয়। এই এরকম দেখতে ব্যালেন্স শিট। এই দিকে থাকে, এইদিকে থাকে এল আর এদিকে থাকে এ। এল মানে তুই যদি বাংলায় লিখিস এটাকে বলে দায়, এটাকে বলে সম্পদ। বুঝতে পারলি? সম্পত্তি, দায়, দায় আর সম্পদ এটাকে বলে দায়। তুই যেহেতু কমার্স স্টুডেন্ট আসলে এইটুকুই মনে রাখ এখন, এখন দায় জিনিস দরকার নেই। একটা দায় আর একটা সম্পদ। ঠিক আছে? মানে বলেছে এই ব্যালেন্স অফ পেমেন্ট আমরা কিসের মাধ্যমে দেখাই? ব্যালেন্স শিটের মাধ্যমে দেখাই। কিসের মাধ্যমে দেখাই? ব্যালেন্স শিট। আবার বলছি ব্যালেন্স অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট ইংলিশ লিখেছি। ব্যালেন্স অফ পেমেন্ট আমরা ব্যালেন্স শিটের মাধ্যমে দেখাই। ব্যালেন্স শিটে যেমন একটা জিনিস তার দুটো দিক, দুদিক থাকে, একটা বাঁ দিক এই যে এটাকে বলে লেফট সাইড আর এটাকে বলে রাইট সাইড। লেফট সাইডে দেখাই আমরা দায় আর ডান দিকে দেখাই সম্পদ। ঠিক আছে? দায় আর সম্পদ। দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি আর সম্পদকে ইংরেজিতে বলে অ্যাসেট। ঠিক আছে? বলছে লেনদেন উদ্বৃত্ত হিসাবকে একটা ব্যালেন্সের মধ্যে প্রকাশ করে দেখানো হয় একটা নির্দিষ্ট সময় এক বছরে বিদেশিদের কাছ থেকে। ওই যে ওই তো একই কথা বললাম, বিদেশিদের কাছ থেকে কি পাওনা আছে আর বিদেশিদের 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 কাছে দেশটির কি পরিমাণ দেনা আছে। ধর আজকে আমার দেশ, আমার দেশের কাছে কারা টাকা পায়, আমার দেশের কাছে কারা টাকা পায় এটাকে বলে পাওনা। আর ঠিক আছে তো? এখানে বলছে পাওনা, বলছে যে বিদেশিদের কাছ থেকে দেশটির কি পরিমাণ পাওনা আছে। আচ্ছা বিদেশিদের কাছ থেকে দেশটির কি পরিমাণ পাওনা আছে আর বিদেশিদের কাছে দেশটির কি পরিমাণ দেনা আছে। তার মানে একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। তা বলেছে যে বিদেশিদের কাছ থেকে দেশটির কি পরিমাণ পাওনা আছে, মানে আজকে আমাদের ভারতবর্ষ আমি বিদেশের কাছ থেকে কি পাওনা আছে। পাওনা মানে বলছে কি কি পাবো এটাকে আমি পাওনা। আর দেনা মানে কি কি দিতে হবে। পাওনা আর দেনা, বিদেশিদের কাছে দেশটির কি পরিমাণ দেনা আছে। ঠিক আছে? বিদেশিদের কাছে কি কি দেনা, একটা দেনা আর পাওনা। পাওনা ক্রেডিট দেখ লেখা আছে জাস্ট এইটুকু পড়তে হবে। এখানে এমসিকিউ তে গ্রিন কালি করে দিয়েছি, পাওনা মানে ক্রেডিট আর দেনা মানে ডেবিট। এটা কি কি বলেছে পয়েন্ট গুলো পড়ে নিবি। দেশের লেনদেন উদ্বৃত্তের হিসাবে পাওনার খাতে সেই সমস্ত বিষয় থাকে। ওই যে পাওনার খাতে কি কি থাকে, লেনদেন মানে ব্যালেন্স অফ পেমেন্টে পাওনাতে কি কি থাকে, পাওনার খাতে কি কি, পাওনাতে কি কি থাকে। বলেছে পাওনা মানে ক্রেডিট, ক্রেডিটে কি কি থাকে এই মাত্র বললাম না ক্রেডিট। ক্রেডিট মানে কি বলেছিল? ক্রেডিট মানে কি বলেছিল? বলেছিলাম না? একটা আশা, আশা বিদেশ থেকে কি আসছে। ঠিক আছে? অপর থেকে লেনদেন দেনার খাতে কি কি থাকে? ডেবিট। দেনা মানে ডেবিট, কি কি যাচ্ছে। ব্যাস ওটাই আর কিছু না। আর বলেছে দেখ দুটো যদি সমান হয় দেনা আর পাওনা মানে বুঝিস তো, ওই ইনফ্লো আর আউটফ্লো ডেবিট ক্রেডিট যদি সমান হয় তখন কি বলে থাকে? দুটো সমান হয় তাকে কি বলে? ব্যালেন্স অফ পেমেন্ট যদি দুটো সমান হয় তাকে কি বলে? ব্যালেন্স, সমতা বলেছে। এবার বলেছে পাওনার খাতে, পাওনা মানে ক্রেডিট, পাওনা মানে ক্রেডিট, বলছে ক্রেডিট বেশি।
ক্রেডিট বেশি মানে এসছে বেশি, এসছে বেশি গেছে কম, তখন তাকে কি বলবো? তাহলে তোর জন্য এটা কি ভালো না খারাপ? এসছে বেশি, বিদেশ থেকে এসছে বেশি, বিদেশ থেকে এসছে বেশি আর বিদেশে গেছে কম, তাহলে এটা তোর বিজনেসের পক্ষে মানে আমাদের দেশের পক্ষে ইকোনমিক্সের পক্ষে ভালো না খারাপ? ভালো। এ বলেছে উন্নতি। নেক্সট কি বলেছে? যদি বলে স্যার বিদেশে গেছে বেশি, বিদেশে গেছে বেশি এসছে কম, তাহলে দেশের পক্ষে ভালো না খারাপ? খারাপ। এটাকে বলে ঠিক। এগুলো তো পড়ালাম, ইংলিশে তো পড়ালাম এগুলো সব। এবার দেখ, বলছে লেনদেন উদ্বৃত্তের হিসাবে মানে ব্যালেন্স অফ পেমেন্টে পাওনার থেকে কি কি আসে? কি বলেছিলাম? ব্যালেন্স অফ পেমেন্টে পাওনার মধ্যে কি কি আসে? আরে কি কি বলেছিলাম স্যার? ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ঠিক আছে তো? আর কি বলেছিলাম বল? ইউনিল্যাটারাল আর ক্যাপিটাল। তাহলে কি কি লিখে দেখ, দৃশ্য রপ্তানি মানে স্যার ভিজিবল এক্সপোর্ট, অদৃশ্য রপ্তানি ইনভিজিবল এক্সপোর্ট, একতরফা ইউনিল্যাটারাল এক্সপোর্ট, ঠিক আছে? আর আর কি বলেছে? মূলধনী পাওনা মানে ক্যাপিটাল। বুঝেছিস? ওই ইংলিশটাকে এটা বাংলা করে, ইংলিশটা অনেক সোজা, মনে রাখাটা খুব সোজা ইংলিশটা। এবার বলেছে কি, এটা তোকে বলতে হবে, বলেছে দৃশ্য রপ্তানি কাকে, ভিজিবল এক্সপোর্ট কাকে বলে? যে সমস্ত জিনিস তুই, যে সমস্ত রপ্তানি তুই চোখে দেখতে পারিস, যেমন চা, কফি, পাটজাত দ্রব্য। অদৃশ্য রপ্তানি যেগুলো তুই চোখে দেখতে পারিস না, যেমন পরিবহন সেবা, পরিবহন সেবা, পর্যটন সেবা, ব্যাংকিং সেবা। সিম্পল জিনিস বলেছে। এবার যে লেনদেন উদ্ভিদের হিসাবে দেনার থেকে কি কি আসে? ব্যালেন্স অফ পেমেন্টের দেনার থেকে কি কি আসে? দেনা, দেনা মানে কি বলেছিলাম? পাওনা তো বললাম, দেনা মানে ডেবিট দিক, মানে কি বলবো? দৃশ্য আমদানি, অদৃশ্য আমদানি, একতরফা, একতরফা যেটা দিচ্ছি, আর এই ক্যাপিটাল। কি কি লিখে দেখ, দৃশ্য আমদানি, অদৃশ্য আমদানি, একতরফা দেনা, আর যে মূলধনী দেনা। সেম জিনিস। দৃশ্য আমদানি কাকে বলে? যে সমস্ত আমদানি তুই চোখে দেখতে পারিস, খনিজ তেল, যন্ত্রপাতি আমদানি। অদৃশ্য আমদানি যেগুলো চোখে দেখা যায় না, বীমা, ঠিক আছে? বীমা, বীমা কি চোখে দেখা যায়? ইন্স্যুরেন্স না চোখে দেখা যায়। টেকনোলজি, এইগুলো। একতরফা বা একপার্শ্বিক দেনা বা হস্তান্তর দেনা কাকে বলে? যে সমস্ত দেনা দেশকে মেটাতে হয়, যার বিনিময়ে বিদেশ থেকে কিছু পাওয়া যায় না। যেমন ধর, বিদেশে ধর এখন যুদ্ধ লেগেছে, আজকে আমার দেশ মনে করলো বিদেশে যুদ্ধ লেগেছে, আজকে আমি তোমার দেশকে কিছু সাহায্য করলাম, তাহলে এর রিটার্নে পরবর্তী সময় মানুষ কি এর জন্য কি পাবে? না, তার সাহায্য করবে, এটাকে একতরফা বলা, ইউনিল্যাটারাল, ঠিক আছে? বলছে দেখ, সাহায্য মানে আজকে আমার দেশ কোনোদিন যুদ্ধ লাগলো, দেশ সাহায্য করলো, তার সৈন্য পাঠানো হয়েছে, সাহায্য করলো, এর বদলে কিন্তু কিছু পাবে না। হ্যাঁ, পরবর্তী সময় আমার দেশে খারাপ সময় আসলে ওই দেশ চাইলে করতে পারে, এমন কোনো ম্যাটারই নয় করবে। বলছে কি, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ে বিদেশকে বিদেশের দেওয়া ত্রাণ হিসেবে দান বা অনুদান প্রদান। মূলধনী পাওনা কি? মূলধনী পাওনা বিদেশ থেকে তুই লোন নিলি, বিদেশ থেকে লোন নিলি মানে বিদেশের থেকে দেওয়া ঋণ, বিদেশিদের কাছ থেকে কেনা সম্পত্তি, বিদেশির কাছ থেকে নেওয়া পুরনো ঋণ পরিশোধ ইত্যাদিকে বলা হয় মূলধনী। এইগুলো আগে ওখানে ইংলিশটা সুন্দরভাবে পড়েছি, বাংলাটা একবার রিড করলেই হয়ে যাবে। মানে বাংলাটা কিন্তু কঠিন, বাংলা ল্যাঙ্গুয়েজ গুলো, ভাষাগুলো কিন্তু একটু কঠিন। ইংলিশটা পড়া থাকলে তুই মোটামুটি বাংলাটা যদি একবার রিড করিস, তোর মানেগুলো বিজ্ঞান তোর পরীক্ষায় যখন কোশ্চেন দেবে ইংলিশ বেঙ্গলি দুটো, এটা সুবিধা বেশি। বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে? ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে? এই মাত্র বললাম, ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে কি ছিল বল? ব্যালেন্স অফ ট্রেডে কি বলেছিলাম বল? অপশন বলছি বল। ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে গুডস আসে, সার্ভিস আসে, গুডস আর সার্ভিস দুটোই আসে, এই কোনটাই আসে? গুডস আসে। ব্যালেন্স অফ ট্রেডে শুধু গুডস আসে, ভুলে গেল? আরে এটাই তো এমসিকিউ দেবে, এটাই এমসিকিউ, ব্যালেন্স অফ ট্রেডে গুডস আসে। বলছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্য দেশের জনসাধারণের যাবতীয়, এই দেখ, দৃশ্য রপ্তানি আর দৃশ্য আমদানি মানে, দৃশ্য রপ্তানি মানে দেখা যাবে তো গুডস, গুডসেও দেখা যায়, সার্ভিস দেখা যায় না। দৃশ্য রপ্তানি, দৃশ্য আমদানি ধারাবাহিক হিসাবকে ওই দেশের বাণিজ্য উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ ট্রেড বলে। নেক্সট কি বলেছে? দৃশ্য আমদানির মোট মূল্যের সঙ্গে দৃশ্য রপ্তানির মোট মূল্যের পার্থক্য হলো বাণিজ্য, বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে? ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে? এই দৃশ্য আমদানির মোট মূল্যের সাথে তো বলার কি আছে? তুই এবার তো বললাম না, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট মানে কি? রপ্তানি, ইম্পোর্ট মানে কি? আমদানি। তাহলে দৃশ্য রপ্তানি মাইনাস দৃশ্য আমদানি হয়ে গেল। এবার দেখ, এটা তো আরো সোজা কোশ্চেন। বলছে, ব্যালেন্স অফ ট্রেডে কখন ইকুয়াল হয়? ব্যালেন্স অফ ট্রেড কখন সমতা থাকে? যখন এক্সপোর্ট গুডস আর ইম্পোর্ট গুডস কি হবে? সমান হবে, তখনই সমতা থাকবে।
আচ্ছা, তাহলে ওই একই কথা বলে যে ব্যালেন্স অফ ট্রেড যদি এক্সপোর্ট যদি বেশি হয়, ইম্পোর্ট যদি কম হয়, তখন বলবো অনুকূল। এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, তখন কি বলবো প্রতিকূল। এই সমস্ত এমসিকিউ সব দিয়েছে কিন্তু তোর বইয়ের মধ্যে সব এমসিকিউ আছে, এই জন্য আমি এই পয়েন্টগুলো তুলে দিয়েছি। এইটুক পড়ে গেলেই হবে, বাইরে কিছু করতে হবে না। চলতি খাতে উদ্বুদ্ধ, স্যার ইংলিশটা বলুন। ওই যে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কখন হয় কি বলেছিলাম মনে পড়ে? কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস যখন কি বলেছিলাম বল, রিসিভড বেশি পেমেন্ট কম, তখন তাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস। মনে পড়ছে? রিসিভ বেশি পেমেন্ট কম। কি কি রিসিভ? ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ইউনিলাটারাল আইটেম। ওইদিকেও ভিজিবল আইটেম, ইনভিজিবল আইটেম, ইউনিলাটারাল আইটেম। কি বলেছে? একটা নির্দিষ্ট সময়ে একটিতে জনসাধারণ যাবতীয় দৃশ্য রপ্তানি অদৃশ্য রপ্তানি প্রতিদিন পাওনা, দৃশ্য আমদানি অদৃশ্য আমদানি প্রতিদিন, ওই একই কথা। কি পড়তে হবে? এটা পড়াই দরকার নেই, ওই একই জিনিস, শুধু ওইটুকুই পড়বি, ওইটুকুই পড়বি। তুই যখন বাড়িতে যখন বাংলা পড়বি মনে করবি জিনিসগুলো, জাস্ট বুঝবি, মুখস্থ করার কিছু নেই এখানে, সত্যি মুখস্থ করার কিছু নেই। এখানে কি বলছে? দৃশ্য রপ্তানি অদৃশ্য রপ্তানি প্রতিদিন পাওনার যোগফলের সঙ্গে দৃশ্য আমদানি চলতে থাকবে। কি বলেছে? ওই একই কথা, এইটাকে ঘুরিয়ে আবার দিয়েছে, একই কথা তোমার লিখেছে। কোন দেশে দৃশ্য রপ্তানি মোট মূল্য অদৃশ্য রপ্তানি মোট মূল্য প্রতিহানি পাওনার যোগফল যখন দৃশ্য মোট মূল্য ও এখানে কি লিখে জানিস তো? বলছে কি জানিস? এটা কি লিখেছে? এই পয়েন্টটা কি লিখেছে? এত পড়বো না, মুখে বলে দিই। বলেছে কি? কারেন্ট অ্যাকাউন্ট তখন ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট তখন ব্যালেন্স হয় ভিজিবল, ইনভিজিবল আর ইউনিলাটারাল, মানে রিসিভ আর পেমেন্ট যখন দুটো ইকুয়াল হবে তখন ব্যালেন্স হয়। অনুকূল কখন হয়? রিসিভ বেশি পেমেন্ট কম। তারপর প্রতিকূল কখন হবে? রিসিভ কম পেমেন্ট বেশি। এই তো লিখেছি, এই তো লিখেছি। কিন্তু যখনই এইগুলো তুই যদি ইংলিশ পড়বি, পরীক্ষার কোশ্চেনে ইংলিশ ভার্সনে ভালো করে দেবে, ইজি লাগবে। দুটো মিলিয়ে মিলিয়ে পড়বি, এটা পড়ে নিবি বাড়িতে ভালো করে, তাহলে এই চ্যাপ্টার 4 মার্কস আছে, 4 নম্বর আছে। এটা তো বলে দিলাম। মূলধনী খাতে উদ্বুদ্ধ কাকে বলে? মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস। ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস কখন হয়? কি বলেছিলাম? ক্যাপিটাল রিসিভ বেশি হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিভ বেশি, পেমেন্ট কম, তখন সারপ্লাস। বলছে একটি সময় একটি জনসাধারণ পৃথিবীর অন্য দেশের জনসাধারণ মূলধনী পাওনা ও মূলধনী দেনার ধারাবাহিক হিসাবকে ওই মূলধনী খাতে উদ্বুদ্ধ বলে। এই দেখ, ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস। সমতা কখন হয়, অনুকূল কখন হয়, এই একই কোশ্চেন হয়। সমতা, অনুকূল, প্রতিকূল, মানে ব্যালেন্স, সারপ্লাস, ডেফিসিট। পার্থক্য পড়ালাম এবার তো মনে পড়ছে? ব্যালেন্স অফ ট্রেড আর ব্যালেন্স অফ পেমেন্টের পার্থক্য, একটা পার্থক্য বল বল। একটা পার্থক্য যদি কাকে বলে বলে দিই। ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে কি আছে স্যার? অনলি ভিজিবল আইটেম গুডস, ভিজিবল গুডস আসে। আর ব্যালেন্স অফ পেমেন্টে কি আসবে? ভিজিবল, ইনভিজিবল, ইউনিলাটারাল, ক্যাপিটাল। বড় কে? ট্রেড বড় না পেমেন্ট বড়? পেমেন্ট বড়। দেখ এখানে একটা করে পড়ি। এই দেখ প্রথম পয়েন্টটি বলছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। বলছে ব্যালেন্স অফ ট্রেড ব্যালেন্স অফ পেমেন্টের তুলনায়, ও না উল্টো বললাম, এটা যে ব্যালেন্স অফ পেমেন্ট, এটা পিওপি, এটা যে পিওপি আর যে পিওপি। বলছে পিওপি বিওটির তুলনায় ব্যাপক, মানে ওয়াইডার। নেক্সট, ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। কেন? ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি আসে? ভিজিবল আইটেম আসে। আর ব্যালেন্স অফ ট্রেডে কি আসে? তাহলে ব্যালেন্স অফ পেমেন্টে অনেক আসে, কিন্তু ব্যালেন্স অফ ট্রেডে ছোট্ট একটা পার্ট আসে। লাস্ট পয়েন্ট, ব্যালেন্স অফ ট্রেড হলো কারেন্ট অ্যাকাউন্ট, সরি ব্যালেন্স অফ পেমেন্ট হলো কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো, কিন্তু ব্যালেন্স অফ ট্রেডে কি আসে? শুধু কারেন্ট অ্যাকাউন্ট। এবার বলেছে এ তো বললি অলরেডি, কি বলবো তোকে? ব্যালেন্স ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডেফিসিট হয়, ওই ডেফিসিটটা দূর করার জন্য কি ব্যবস্থা নিয়েছিলাম? ব্যালেন্স অফ পেমেন্টে বিওপি যদি ডেফিসিট হয়, ওটাকে পূরণ করার জন্য কি ব্যবস্থা করতে হয়? এই দেখ লিখেছে, রপ্তানি বাড়াতে হবে, লিখেছিলাম ওটা লেখা ছিল, রপ্তানি বাড়াতে হবে, আমদানি কমাতে হবে, মুদ্রা সংকোচন করতে হবে, মুদ্রাটা সংকোচন করতে হবে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করতে হবে, আর অবমূল্যায়ন দেশীয় মুদ্রার দাম কমানো। ঠিক আছে, এইগুলো করলেই একমাত্র হবে, এইগুলো করলেই তোর হবে, আর কিছু না। এবার বলছে অবমূল্যায়ন কাকে বলে? এগুলো ইংলিশে পড়াইনি। অবমূল্যায়ন কাকে বলে? অবমূল্যায়ন বুঝিস তো? ডিভ্যালুয়েশন। বলছে বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কম করা হলে তখন তাকে অবমূল্যায়ন বলে।
বৈদেশিক মুদ্রা, যেমন ধর বৈদেশিক মুদ্রা কি, একটা ডলার, আর আমাদের দেশ কি, রুপিস। বলছে বৈদেশিক মুদ্রার তুলনায়, বৈদেশিক মুদ্রা সাপোজ ধর $1 দাম ধর যদি বলি 80 টাকা, তাই তো, $1 দাম 80 টাকা। এখন বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কম করা হলে, ঠিক আছে, আচ্ছা ধর $1 80 ছিল, এখন ধর $1 যদি 90 টাকা হয়ে যায়, বল দেখি এটা আমাদের দেশের ভালো না খারাপ? $1 80 টাকায়, আগে ধর $1 80 টাকা ছিল, বুঝতে পারছি, ভালো করে বুঝেছি কিন্তু ব্যাপারটা। হ্যাঁ বল। আজকে তুই ধর বিদেশ থেকে কিছু জিনিস কিনতে গেলে, এক মানে বিদেশ থেকে কিছু কিনতে গেলে তোকে $1 দিতে হবে, আর $1 মানে কি, 80 টাকা। এখন ওই জিনিসটাই কিনতে যাবি $1 দাম, তখন তোকে দিতে হবে 90 টাকা। তাহলে কি, ভালো না খারাপ? ডলার এই যে দেখ 80 থেকে 90 টাকা হয়ে গেল, ভালো না খারাপ? বলছে বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কম করা হলে, ঠিক আছে, তাকে অবমূল্যায়ন বলে। বিনিময় মূল্য কম করা তাকে অবমূল্যায়ন বলে। অবমূল্যায়নের ধারণাটা কে দিয়েছে? অবমূল্যায়নের ফলে লেনদেন উদ্বৃত্তের ঘাটতি কমবে কিনা এই সম্পর্কে একটি সত্য আছে। বলছে অবমূল্যায়নের ফলে বিওপি যে ডেফিসিট হয়েছে সেটা কমবে কিনা এই সম্পর্কে মার্শাল লার্নার সত্য নামে পরিচিত। কোশ্চেনটা ভালো করে পড়বি, কে বলেছিল? মার্শাল লার্নার। এই সত্য অনুযায়ী অবমূল্যায়নের ফলে কোনো দেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কমবে যদি সেই দেশের আমদানিজাত ও রপ্তানিজাত দ্রব্যে চাহিদা স্থিতিস্থাপকতার যোগফল 1 অপেক্ষা বেশি। এই লাইনটা পড়ে নিবি, এখানে এমসিকিউ আসবে খুব। কিন্তু আমদানি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা, রপ্তানি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক যোগফল যদি 1 অপেক্ষা কম হয়, ঠিক আছে, তাও অবমূল্যায়নের ফলে লেনদেনের মধ্যে ঘাটতি বাড়বে। এই পয়েন্টটা ভালো করে পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রা সংকোচন কাকে বলে? বলছে এটা পাঠিয়েছি, এটা পাশে আছে। মুদ্রা সংকোচন কাকে বলে? মুদ্রা সংকোচন বলতে বোঝায় জাতীয় আয়ের অর্থমূল্য কমানোকে বোঝায়। 16 নম্বর পয়েন্ট বলছে লেনদেন ব্যালেন্সের যে সমস্ত বিষয় লেনদেন ব্যালেন্সে অন্যান্য উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংক্রিয়। এই যে বললাম না তোকে, বলে অটোনোমাস ট্রানজাকশন কাকে বলে? অটোনোমাস বলেছিলাম না, অটোনোমাস ট্রানজাকশন কাকে বলে? অটোনোমাস ট্রানজাকশন কিসের উপর ডিপেন্ড করে? মুনাফা, প্রফিট, টার্গেট প্রফিট কামানো। বলছে লেনদেন ব্যালেন্সে যে সমস্ত ট্রানজাকশন, লেনদেন ব্যালেন্সের যে সমস্ত বিষয় লেনদেনের অন্যান্য লেনদেনের উপর নির্ভরশীল নয়। না না না, এটাই হচ্ছে অটোনোমাস ট্রানজাকশন। অটোনোমাস ট্রানজাকশন কি? ও অন্যান্য ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে, এটাকে বলে অটোনোমাস। যেমন বলেন অটোনোমাস ও অন্য কারোর উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে অটোনোমাস। ও স্বয়ং নিজেই করবে সব, ও কারোর উপর ডিপেন্ডেন্ট না। পূরণমূলক মূলধন লেনদেন, যেগুলি লেনদেন সর্বদা দফার ভারসাম্য পূরণ করার জন্য ব্যবহার করে তাকে সামঞ্জস্যপূর্ণ দফা বা লেনদেন বলে। ওই যে অটোমেটিক, এটা লেখা ছিল না, বললাম না, যেখানে কি লেখা ছিল, অ্যাকোমোডেটিং ট্রানজাকশন। কি বলেছে? বলছে এই দেখো, বলছে লেনদেন পূরণমূলক মূলধন লেনদেন, যেগুলি লেনদেন ব্যালেন্সের স্বয়ংভূত দফার, ঠিক আছে, ভারসাম্যহীনতা পূরণ করার জন্য গ্রহণ করে তাকে বলে সামঞ্জস্যপূর্ণ দফা বা লেনদেন। আচ্ছা, এবার এটা পড়ে নিস পিপিপি। তোকে বলতে পারি পিপিপি ফুল ফর্ম কি? পারচেসিং, হ্যাঁ পিপিপি, পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং মানে জানিস তো, ক্রয় ক্ষমতা। পারচেসিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা। বলছে বিনিময় হার নির্ধারণে ক্রয় ক্ষমতার সমতার তত্ত্ব। এবার বলতে পারে, তোকে বলতে পারে পিপিপি এই ধারণা কে নিয়ে এসেছিল? এই যে প্রফেসর, এই যে ইকোনমিস্ট গস্তব ক্যাসেল, সুইডেনের অর্থনীতিবিদ গস্তব ক্যাসেল ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের প্রবক্তা। ক্যাসেলের মতে দুটি দেশের মুদ্রার বিনিময় হার যদি ওই দুটি দেশের মুদ্রার আভ্যন্তরীণ কেনার ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়। কোন দেশের মুদ্রা কেনার ক্ষমতা ওই দেশের আভ্যন্তরীণ মূল্যস্তরের উপর নির্ভর করে। সুতরাং দুটি দেশের বিনিময় হার ওই দুটি দেশের আভ্যন্তরীণ মূল্যস্তরের দ্বারা নির্ধারিত হয়। যেমন দেখ, একটা উদাহরণ দিচ্ছি, $1, ঠিক আছে, $1 ইকুয়াল টু, এই ফর্মুলাটা পড়ে নিবি, $1 বাই 1 টাকা, ঠিক আছে, ডলার কেনার ক্ষমতা বাই টাকা কেনার ক্ষমতা ইকুয়াল টু ভারতের মূল্যস্তরের অঙ্কও দিতে পারে, আমেরিকার মূল্যস্তর, ঠিক আছে। অঙ্ক কেমন দিতে পারে? ও দিয়ে দেবে, এরকম ছোট দিয়ে দিল, আমি বলে দেবো দিতে পারে। $1 বাই 1 টাকা, এখানে লিখলাম, উপরে কি লিখা আছে? ডলার কেনার ক্ষমতা বাই টাকা কেনার ক্ষমতা, ঠিক আছে। তো এখানে হচ্ছে ভারতের মূল্যস্তর
আর হচ্ছে তোর আমেরিকার মূল্যস্তর। নেক্সট নেক্সট থার্ড। এখানে দেখ, আগেই বলেছি এগুলো জাস্ট কয়েকটা পয়েন্টে রিড করে নিস, কটা পয়েন্ট আছে, 16-17টা পয়েন্ট আছে। বলছে লেনদেন ব্যালেন্সের তুলনায় বাণিজ্য ব্যালেন্স সংকীর্ণ ধারণা। কোন দেশ দেশের সঙ্গে পৃথিবীর অন্য সকল দেশ যাবতীয় অর্থনৈতিক লেনদেন লিপিবদ্ধ হিসাবকে লেনদেন ব্যালেন্স বলে। লেনদেন ব্যালেন্স হলো একটা প্রবাহ ধারণা। বৈদেশিক মুদ্রার আগমন পাওনার দিকে নথিভুক্ত করা হয়, ঠিক আছে? যখন বৈদেশিক মুদ্রা পাওনার বৈদেশিক মুদ্রা দেনার চেয়ে বেশি হয় তখন বিওপিতে উদ্বৃত্ত থাকে। বাণিজ্য ব্যালেন্সে উদ্বৃত্ত ভারসাম্য ঘাটতি হতে পারে, মানে বাণিজ্য ব্যালেন্সে মানে কি হয়, ব্যালেন্স অফ ট্রেডে সারপ্লাস হতে পারে, ডেফিসিট হতে পারে, ব্যালেন্স হতে পারে। লেনদেন ব্যালেন্স, ব্যালেন্সের চলতি হিসাব মূলধনী দুটো থাকে। পরে সব স্বয়ংক্রিয় লেনদেন ঘটে চলতি খাত ও মূলধনী খাতে। স্বয়ং বিধানকারী লেনদেন ঘটানো হয় স্বয়ংক্রিয় লেনদেন ঘাটতি ও উদ্বৃত্ত পূরণ করার জন্য। এখানে আমি লিখে দিয়েছি বিদেশে প্রেরিত উপহার এবং টাকা কড়ি চলতি হিসাবে দেনার দিকে দেখানো হয়। যন্ত্রপাতির রপ্তানি চলতি হিসাবে পাওনার দিকে দেখানো হয়। বিওপি উদ্বৃত্ত ঘটে যখন স্বয়ংক্রিয় পাওনা স্বয়ংক্রিয় দেনার চেয়ে বেশি হয়। বৈদেশিক মুদ্রার লেনদেন যা লেনদেন ব্যালেন্সের অন্য লেনদেনের উপর নির্ভর করে তাকে সমন্বয় বিধানকারী লেনদেন বলে। বৈদেশিক মুদ্রার লেনদেন যা লেনদেন ব্যালেন্সের অন্য লেনদেনের উপর নির্ভর করে তাকে স্বয়ংক্রিয় লেনদেন বলে। একই পয়েন্ট লেখা আছে, একই লেখা। লেনদেন ব্যালেন্সের ঘাটতি স্বয়ংভূত দেনা যখন স্বয়ংভূত পাওনার চেয়ে বেশি হয়। চলতি খাতে উদ্বৃত্ত বলতে বোঝায় বৈদেশিক মুদ্রার নিট আগমন। চলতি দফায় ঘাটতি বলতে বোঝায় চলতি খাতে বৈদেশিক মুদ্রার প্রাপ্তি বৈদেশিক মুদ্রার খরচের চেয়ে কম এবং চলতি খাতে দেনার দফা পাওনার দফার চেয়ে বেশি। স্যারকে করতে হবে এগুলো, বাংলাগুলোতে ইংলিশটা বেশি ইজি ছিল, ঠিক আছে? ইংলিশটা বারবার করে পড়বি, এই জিনিসগুলো পড়বি, এখান থেকে কিন্তু পরীক্ষা এমসিকিউ দেবে, এখান থেকে পরীক্ষা এমসিকিউ আসবে।